নমস্কার, আমি ঐন্দ্রিলা। টকবুক ঐন্দ্রিলাতে অনেক অনেক স্বাগত সবাইকে। আহ, বিগত দিন দেখতে গেলে আমরা প্রত্যেকটা দিন সবাইকে নিয়ে আসছি বিভিন্ন রকম সেগমেন্টের মানুষকে। কেউ হয়তো অ্যাক্টার, কেউ হয়তো ডায়েটিশিয়ান, কেউ হয়তো অ্যাস্ট্রোলজার। কিন্তু আজকের এপিসোডটার যে আমার সাথে গেস্ট আছে, সে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, সেখান থেকে লাইন প্রডিউসার, সেখান থেকে প্রডিউসার, মিস্টার প্রান্তিক বাসু হাই। আমার সাথে রয়েছে। হ্যালো। হাই। কেমন আছো? একদম ফাটাফাটি। তুমি বলো কেমন আছো? এই অনেকদিন পর চলছে। দেখা তোমার হ্যাঁ, সাথে। অনেকদিন পরই দেখা হলো। তো প্রান্তিককে আমি এটাই কোয়েশ্চেন করব যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, হুম সেখান থেকে লাইন প্রডিউসার, হুম ওয়াই প্রডিউসার, ডিরেক্টর না হো, মানে হলেন না কেন? অ্যাকচুয়ালি জার্নিটা খুব মজার। জার্নিটা মানে ছোট্ট করে বলতে গেলে এটা মজার, মানে আমি একটু বলা উচিত। মানে আমি অ্যাকচুয়ালি কলকাতার তো ছেলে নই, ছোটো শহর বারাসাতের ছেলে আমি। বারাসাত গভর্নমেন্ট স্কুলে পড়েছি। হুম। তো প্রেসিডেন্সি থেকে হ্যাঁ, কলেজ। স্কুলে থিয়েটার করতাম, স্কুলে থিয়েটার ইত্যাদি করেছি। বাট ওভারঅল আমি সবসময় একটা অর্গানাইজার ছিলাম। মানে যেটা আমি বারবারই আমার মনে হয়েছে, ইভেন কলেজেও আমি অর্গানাইজ করতাম বা ম্যানেজমেন্ট ইত্যাদিতে আমার স্কিলটা ছিল, স্কুল থেকেই সেটা ছিল। তো আমি হিউম্যানিটিস পড়াশুনো করেছি, এবং হিউম্যানিটিস পড়াশুনো করেছি। আমার ইচ্ছা ছিল ইকোনমিক্স ইত্যাদি নিয়ে পড়াশুনো করার, বাড়ির লোকজনও তাই সেরকম ছিল। আর আমি প্রফেশনালি ক্রিকেট খেলতাম ছোটোবেলায়, মানে অনেকটা উঁচু অবধি খেলেছি আর কি। মানে ক্লাস 12 পাস করার আগে আমি কলকাতা ডিভিশন ক্রিকেট ইত্যাদি খেলে নিয়েছি। এবং খেলা কেন কন্টিনিউ করিনি সেই ডিবেটে আমি এখানে ঢুকছি না, সেটা যেরকম আর 5টা হাউস হোল্ডে হয় আমারও কাইন্ড অফ সেটাই। হাই সেকেন্ডারি রেজাল্টটা খুব ভালো হলো হিউম্যানিটিসে, সেই জন্য আই থট যে আমি 4-5টা কলেজে কলকাতায় অ্যাপ্লাই করলাম। দ্যাট ইজ হাউ আই কেম টু কলকাতা। তার আগে আমি খুব বেশি কলকাতায় এসেছি, খেলতে এসেছি, বাট কলকাতা এক্সপ্লোর করিনি কখনো। ওই 18-19 বছর 17 বছরেই প্রথম আসা কলকাতায়, ঠিক আছে? তো কলকাতায় এলাম এসে সরি, কলেজে ভর্তি হলাম, প্রেসিডেন্সিতে পলিটিক্যাল সায়েন্সে ভর্তি হলাম 2012-তে। ভর্তি হয়ে হিন্দু হোস্টেলে থাকতে শুরু করলাম 2013 সাল থেকে। এই পয়েন্টটা আমার মনে হয় জীবনের আই ওপেনার আমার জন্য। আই ওপেনার তার কারণ হচ্ছে, যারা আমাকে সময় কাইন্ড অফ থাকতে দিয়েছিল হোস্টেলে, বা যারা আমাকে ইন্সপায়ার করেছিল টু স্টে অ্যাট দ্য হোস্টেল, দে আর এভরি ওয়ান রাইট নাও দে আর ওয়ার্কিং ইন দিস ইন্ডাস্ট্রি। আমার রুমমেট সৌভিক দা ইজ আ প্রডিউসার, টেলিভিশন। He's probably the biggest writer in the film, in the television industry right now. তো আমার হাই রিগার্ড টু সৌভিক দা, মানে সৌভিক চক্রবর্তী ওর নাম। আই হ্যাভ ভেরি হাই রিগার্ডস টু হিম, বিকজ হি অ্যাকচুয়ালি ইন্সপায়ার্ড মি টু দিস। এই যে এক্সপোজারটা হলো আমার, ফিল্ম ইন্ডাস্ট্রি বলো, নাটক বলো ইত্যাদি, সৌভিকদা আমাকে ওই নাটকের লেখা, রিভিউ করানো ইত্যাদি এগুলো করাতো আমাকে দিয়ে, বা করার জন্য ইন্সপায়ার করতো। আমি করেওছি প্রচুর, কলেজে নাটক করা। নট দ্যাট আমি আমি খুব ভালো অভিনয় করতাম বা আমি ইত্যাদি, বাট আমি নানান রকম প্রোডাকশানে, নাটকের প্রোডাকশানে ইনভলভ থাকা ইত্যাদি, এবং কলেজে রাজনীতি করা, হুইচ ইজ অলসো আই উইল সে যে এটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জাংচার। কলেজে পড়া, প্রেসিডেন্সিতে এবং রাজনীতি, নাটক এই সবেতে ইনভলভ হলো। সৌভিকদার কথা শুনে যেটা কম করেছে কলেজ, সেটা পড়াশোনাটা কম করেছে। সৌভিকদা গোল্ড মেডেলিস্ট হয়েছে। যাই হোক, তো তো এরকম গেল ফার্স্ট ইয়ারে ক্লাস টাস করেছি কিছু। সেকেন্ড ইয়ার থেকে ক্লাস করিনি। সেকেন্ড ইয়ার থেকে যেটা মেনলি করেছি সেটা হচ্ছে ওই সমাজসেবা, রাজনীতি। মানে সমাজসেবা মানে কলেজের ইন্টেরিয়ার কলেজ, উইদিন কলেজ সমাজসেবা করা, রাজনীতি, নাটক, খেলা, ক্রিকেট ইত্যাদি সব নিয়ে মেতেছিলাম। আর সবথেকে ব্যাক সিটে ছিল পড়াশুনো। আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ি তখন একটা ঘটনা ঘটলো কলেজে। সেটা হচ্ছে যে কাইপোচে জাস্ট সবে বেরিয়েছে তখন। কাইপোচে, ইউ রিমেম্বার? 2013 কাইপোচে জাস্ট রিলিজ করেছে। কাইপোচে সুশান্ত সিং এর ফার্স্ট ছবি। তো আমি পুজোর আগে কলেজে স্বাভাবিকভাবেই কলেজে ক্লাস না করে বাইরে ঘুরতাম। ফলে এরকম বসেছিলাম, আমাদের কোয়াড বলে একটা জায়গা আছে কলেজে, সিঁড়িটা যেটা বিখ্যাত সিঁড়ি, তার পাশে আশেপাশে জায়গাগুলো, ওখানে বসেছিলাম। তো হঠাৎ দেখলাম যে সুশান্ত সিং রাজপুত কলেজে ঘুরছে উইথ আ পার্সন। এবার স্বাভাবিকভাবে সুশান্ত সিং রাজপুতকে সবাই চেনে, আমিও চিনতাম, বাট আমি সেরকমভাবে জানতাম না যে, মানে কাইপোচে দেখেছিলাম আমি, ওর টেলিভিশনে আমিও কী কাজ করেছি আমি জানতাম না। এবার অন্যান্য যারা স্টুডেন্ট ছিল
তারা সব ছবি টবি তোলা ইত্যাদি করছিল। এবার প্রেসিডেন্সি কলেজে পড়ার একটা মজা হচ্ছে অনেক সেলিব্রিটিকে তুমি এমনি ঘুরে বেড়া দেখতে পাবে, কারণ তারা প্রাক্তনী, সৃজিত দা ইত্যাদি। আমার কলেজের ফার্স্ট ইয়ারে অঞ্জন দত্ত, অমিত দত্ত ওরা বাজিয়েছিল। তো এইগুলো আমার কাছে তখন একটা মানে আরে বাপরে বাপ, হ্যাঁ মানে এটা কি ঘটনাই ঘটছে মানে দেখো আমাদের ছোট শহরে তো আর চট করে আই কান্ট সি অঞ্জন দত্ত পারফর্মিং লাইভ অন স্টেজ, অর মেবি আ ফিল্ম মেকার গিভিং আ লেকচার, or probably coming for a ওয়েবিনার, সেমিনার, হোয়াট এভার। এটা তো দেখিনি, তো ওগুলো খুব ভালো লাগতো, ইন্টারেস্টিং লাগতো, প্লাস আমি অর্গানাইজ করার সুযোগ পেতাম, ফলে একটা পরিমাণ ডিস্টেন্স কমে যেত টু দ্য স্টার্স। এই যে সুশান্ত সিং রাজপুত কলেজে এলো, দিস ওয়াজ আ ফানি ইনসিডেন্ট। যে ও বললো ওর সাথে যে ছিল ওই ভদ্রলোকের নাম প্রবাবলি ঋত্বিক দা সামথিং, আই ডোন্ট রিমেম্বার কারেক্টলি, কারেক্ট মি ইফ আই এম রং ইফ হি ইজ সিইং দিস। ঋত্বিক দা আমাকে বললো যে তোমাদের হোস্টেলটা একটু দেখবে, একটু তুমি কাউকে বলবে একটু গাইড করতে হবে না, ঠিক আছে আমি হোস্টেলে থাকতাম, আমার সাথে চলুন। তো ও আমার সাথে হোস্টেলে গেল সুশান্ত, আমার ঘরে বসলো, আমার রুম নাম্বার ছিল 60, ওয়ার্ড নাম্বার 5 হিন্দু হোস্টেলে। আমার তখন ফোন ছিল না, মানে ফোন ছিল হচ্ছে ওই ছোট বাটন ফোন ছিল, ফলে আমার ছবি তোলার সুযোগ ছিল না। বাট দেয়ার ইজ আ পিকচার হোস্টেলাইটদের সাথে, যেটা হয়তো ফেসবুক খুললে এখনো পাওয়া যাবে। তো আমার ঘরে বসলো, সিগারেট টিগারেট খেলো, গল্প করলো কীরকম তোমাদের কলেজে কী হয়, রাজনীতি হয়। হি ওয়াজ আ নাইস পার্সন, অনেস্টলি অনেক স্টার মিট করে জীবনে, হি ওয়াজ আ ভেরি নাইস পার্সন। আজকে উনি নেই, হ্যাঁ আজকে উনি নেই। আমি বলছি ইট ইজ আ ভেরি ইন্টারেস্টিং ঘটনা হাউ আই কেম ইন টু দিস ইন্ডাস্ট্রি। তো 7-8 দিন পরে আমাকে একজন ফোন করে বললো যে এরকম আমরা একটা শুটিং করব, আমাদের প্ল্যান হচ্ছে, তো প্রেসিডেন্সি কলেজে তোমাদের হোস্টেলে আর কফি হাউসে, তো তুমি একটু আমাদের হেল্প করো বাই গেটিং পারমিশনস ইত্যাদি। তো ভালো কথা। এবং আমি সত্যি কথা বলতে আমি খুব নেগলেক্ট করেছিলাম ওদেরকে, ফোন ধরতাম না, আরে খেলছি এখন পরে, কারণ আমি সিরিয়াসনেসটাই বুঝতাম না। আমি এখন বুঝি, ইয়াশ রাজের ছবি ছিল, তো ওই ছবির যে অ্যাকচুয়ালি লাইন প্রডিউসার যারা ছিলেন কলকাতার তরফে, সেটা ছিল অরিন্দম শীলের কোম্পানি লাইন প্রোডাকশন করছিলেন ওদের। আর ওর যে মেন রিপ্রেজেন্টেটিভ ছিলেন ফর দ্যাট পার্টিকুলার ফিল্ম, অভিষেক, হু ইজ কারেন্টলি দ্য পার্টনার অফ মাই কোম্পানি। অভিষেক দা আমাকে কোঅর্ডিনেট করতো যে ওকে তুই দেখ ইত্যাদি, একটু হেল্প কর, ঠিক আছে। এইভাবে আমি শুটিংটা করালাম ওদেরকে, অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম আই স মেকআপ ভ্যান, ক্যামেরা সব হচ্ছিল আমাদের হোস্টেলে, বিরাট বড় বুফে, হ্যাঁ 40-50 জন ড্রেসম্যান দিয়ে করছে, সেলাই করছে, আমাদের স্টুডেন্টরা অভিনয় করলো। হ্যাঁ সুশান্ত সিং রাজপুতের ফার্স্ট একটা শট আছে, দেখবে ক্যারাম খেলছে, যেটা আমাদের কলেজের নিচে বয়েজ কমন রুমে শ্যুট হলো ফার্স্ট শট, সেইটাতে আমাদের বন্ধুরা পার্ট করলো। তারপরে দেখবে একটা জায়গা আছে যেখানে ওই সুশান্ত সিং এর সাথে একটি মেয়ে কনভারসেশন করছে একটা ক্লাসরুমে, ওর যে বন্ধুগুলো সেটা অ্যাকচুয়ালি আমাদের নয় ব্যাচমেট নয় জুনিয়র্স। হ্যাঁ তো ইট ওয়াজ ওভারঅল আ ভেরি নাইস এক্সপিরিয়েন্স অনেস্টলি। আমি এইটুকুই বুঝেছিলাম যে আই হেল্প দেম অ্যান্ড দে ওয়ার, মানে ওরা খুবই আমাকে এটার জন্য থ্যাঙ্কফুল থাকা বলো বা প্রেস করা বলো করেছিল। অফকোর্স এটা হয়ে গেল, ঘটনাটা শেষ, যেটা ডিসেম্বর 2013 বা জানুয়ারি 2014-তে শুটিংটা হলো। মার্চ 2014 না এপ্রিল 2014-তে আমার 4th সেমিস্টার শেষ হলো বা তার আগে, আই ডোন্ট রিমেম্বার কারেক্টলি, মার্চই হবে। আমি অভিষেক দাকে বলছিলাম যে এরকম আমি তো দেখো হোস্টেলে থাকি, যদি কোনো কাজ টাজ থাকে তোমাদের ছোটোখাটো তাহলে আমাকে বলো, আই উইল ডু ইট। কারণ ক্লাস বেশি করতাম না, যদি অ্যাসিস্ট করা যায় বা কোনো অবজারভারের কাজ করে দেয়। তো বললো হ্যাঁ ঠিক আছে, আমরা একটা ছবি, অরিন্দম দ্বারা ছবি করছে, রিলায়েন্স আর কারা কারা প্রডিউসার আছে, মুন্ডাস এন্টারটেইনমেন্ট বলে একটা কোম্পানি ছিল মনে হয় প্রডিউসার, এবার সর্ববেলা ছবি করছি, তুই চলে অবজারভার হয়ে যায় ছবিটাতে। খুব ভালো কথা। প্রচণ্ড গরমে 40-45 ডিগ্রি টেম্পারেচারে ফুল আউটডোর মানে অনসেট, মানে সরি এক্সটেরিয়ার শুটিং, শীর্ষদা ক্যামেরাম্যান ছিলেন, অপুদা, ঋত্বিক দা, অ্যান্ড ইট ওয়াজ আ ফ্যান্টাস্টিক ফিল্ম। হ্যাঁ বাট সত্যি কথা বলতে ভীষণ কষ্ট হয়েছিল ছবিটা করতে, মানে ছবির এক্সপিরিয়েন্স তো নেই, মানে এই যে কাজটা হয় যে সারাদিন আমাদের টেকনিশিয়ানরা কাজ করেন, অ্যাসিস্ট্যান্টরা কাজ করেন, প্রোডাকশন টিম কাজ করেন, এই যে প্রথম এক্সপিরিয়েন্সটা
আর আমার সাথে তখন অনেক সিনিয়র টেকনিশিয়ানরা কাজ ছিলেন। অমল কুণ্ডু ছিলেন ফটোগ্রাফার, অমলদা মারা গেছেন কয়েকদিন আগে। তারপরে শীর্ষদা তো ক্যামেরাম্যান ছিলেন, দিব্যেন্দুদা বলে একজন এডি ছিলেন, দিব্যেন্দু দে, ইফ ইউ নো হিম, দিব্যেন্দুদা, শ্রীকান্তদা, ওরা এডি ছিল, সুলকনাদি কস্টিউম ডিজাইনার ছিলেন। আই রিমেম্বার এভরিওয়ান অলমোস্ট, বিকজ ইট ওয়াজ মাই ফার্স্ট ফিল্ম। আর এটা খুব ফ্যাসিনেটিং একটা এক্সপিরিয়েন্স ছিল, সেটা পরে আমি ফিল করেছি অনেক। তারপরে প্রিমিয়ার হয়েছিল আমাদের নন্দনে, সেটাতে ডাকা হয়েছিল। তাই তো যে ভাই কি না কি আমি করে ফেলেছি জীবনে। রাহুল দা বলে একজন ছিলেন প্রোডাকশনে, রাহুল চক্রবর্তী। রাহুল দা প্রবাবলি মানে আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট হিউম্যান বিং ইন্ডাস্ট্রিতে, এবং সেটা অনেকেই চেনেন যারা সিনিয়র রাহুল দাকে। প্রোডাকশন কন্ট্রোলার, ইপি, লাইন প্রোডাকশন করতেন। রাহুল দা ছিলেন, রাহুল দা যাদবপুরে পাস আউট সিভিল ইঞ্জিনিয়ার, বাট প্রোডাকশন করতেন, এবং খুবই স্কিলড একজন প্রোডাকশন কন্ট্রোলার বা এলপি, লাইন প্রডিউসার, ইপি যাই বলো। তো হোয়াট এভার হ্যাপেন্ড, এই তো আমার প্রথম ছবি। 2 বছরের ব্রেক, স্ট্রেট ফরওয়ার্ড, বিকজ থার্ড ইয়ার হলো। এত কষ্ট করতে পারবো কিনা জীবনে, কারণ এটাও জানতাম না। অনেক ডিসকাশন হয়েছে, অনেক ছবি, বিভিন্ন মানে অভিষেক দা অনেক লোকের সাথে আলাপ করিয়েছে বা প্রোডাকশানে ইনভলভ করার চেষ্টা করেছে। বাট আমি সত্যি কথা বলতে আমি খুব সিরিয়াসলি, মানে যখন আমি ফিল করেছি আই হ্যাভ টু আর্ন, তখন আমি আবার কাম ব্যাক করেছি 2016-তে। সে ছবিটা যদিও অন্য একজন টিমের সাথে, SBF এর সাথে প্রথম ছবি আমি করেছিলাম অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। ব্যোমকেশ পর্ব বলে একটা ছবি, নর্থ বেঙ্গলে আউটডোর, 22-23 দিন ছিল ওরকমই। আগেন আবির দা, ঋত্বিক দা, সোহিনীদি, তখন আমি কলেজে পড়ি, মাস্টার্স ফার্স্ট ইয়ার। 2016-তে যখন আমি ব্যোমকেশ পর্বটা যখন করলাম, তখন আমার একজনের নাম করা উচিত, সেটা হচ্ছে শ্রমণা সাহা। শ্রমণা সাহা অরিন্দমদারকে ডিএ হিসাবে অরিন্দমদার সাথে কাজ করতো, এবং শ্রমণাদি অ্যাকচুয়ালি কল্ড মি ব্যাক। এই তো এখন শ্রমণাদি অন্য একটা প্রফেশনে আছে, বাট এটা আমি না বললে খুবই বাজে হবে যে শ্রমণাদি অ্যাকচুয়ালি কল্ড মি ব্যাক, কারণ তখন মনে হয় অভিষেক দ্বারা অরিন্দমদার সাথে কাজ করতো না। তো হোয়াট এভার, তারপরে আমি পরপর 2-3টে ছবি করলাম, দুর্গা সহায়, একটা হিন্দি শর্ট ফিল্ম, তারপরে রাজ চক্রবর্তী, রাজদার সাথে, রাজদার প্রোডাকশানে রাজার বিদুলা জেলা ছবি ডিরেক্ট করলো প্রেম আমার 2 বলে, যেটাতে আদ্রিত অ্যাকচুয়ালি ছিল। আদ্রিতের সাথে বন্ধুত্ব হলো ওখানে, খুবই ভালো। তো এই অবধি মোটামুটি 2017 আমার অ্যাসিস্ট করা শেষ। হ্যাঁ, কারণ আমার একটা জিনিস মনে হয়েছে ইন্দিলা, যে অ্যাসিস্ট করার যে বিষয়টা, সেইটা কলকাতায় খুবই বাই দ্য সাম, মানে বাই কোনো একটা স্ট্রাকচারাল ফল্ট আছে বা অ্যাপ্রোচে একটু গন্ডগোল আছে। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরদের না খুব বেশি সম্মান নেই এখানে। ইফ দিস ইজ আ প্রবলেমেটিক হাইলাইট, মানে প্রবলেমেটিক পয়েন্ট, আমার একটা নিজের মতও আছে এটাতে, যে পরিমাণ টাকা তারা পায় ফর দ্য লংগেস্ট অফ ইনভলভমেন্ট, সেটা মনে হয় না আমার খুব একটা জাস্টিফাইড। আদার প্রভিন্সেস মানে যদি তুমি বম্বেতে বলো হিন্দি ছবি বা হিন্দি বিজ্ঞাপন, আমি পরবর্তীকালে যে দেখেছি আকাশ পাতাল তফাৎ, অনেকটাই তফাৎ। এবং আমার মনে হয় যে যারা ফ্যামিলি ম্যান আছেন, যাদের ফ্যামিলি আছে, বি ইট আ ওম্যান অর ম্যান অর এনি ওয়ান, তাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করে কলকাতায় রান করা তার সংসার খুব ডিফিকাল্ট, কারণ সেই পরিমাণ টাকাই নেই, কারণ মার্কেটটাই ততটাই ছোট। আমি কাউকে দোষ দেওয়ার নেই, না প্রডিউসার্স না অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরদের, স্ট্রাকচারটাই এরকম আমাদের। তো আমার মনে হয়েছে যে সেইটা আমার আর্ন করা দরকার ছিল তখন। আমার মনে হয়েছে যে সেটা আমার পক্ষে সম্ভব না করা, কারণ আমি খুবই ইন্ডিপেন্ডেন্ট যতদিন ছিলাম, মানে হোস্টেলে ইত্যাদিতে আমি খুবই ইন্ডিপেন্ডেন্টভাবে বেঁচেছি। আমি বাড়ি থেকে টাকা পয়সা হাত খরচা নিয়ে এবার জীবন কাটাতে পারবো এরকম আমি কখনো লাক্সারিটা ছিল না, এবং আজকের দিনেও নেই, ভবিষ্যতে থাকবে এরকমটাও আশা করি না। তো ফলে আমাকে অন্যভাবে ভাবতে হতো। এবং আরেকটা পয়েন্ট আমি এখানে অ্যাড করবো, যেটা আমার খুবই পার্সোনাল, সেটা হচ্ছে যে আমি যেহেতু কলেজে রাজনীতি করেছি এবং খুবই স্ট্রংলি রাজনীতি করেছি, অর্গানাইজ করেছি, ফেস্ট করেছি, মিলিয়ে করেছি, আইকন করেছি, আইকন বলে একটা ফেস্ট হতো আমাদের, এবং এত লোকের সাথে ইন্টারাক্ট করেছি এবং এত স্ট্রংলি নিজের হাতে অর্গানাইজ করেছি, আমি মনে হয় না আমার যে আমি খুব অর্ডার্স ফলো করতে পারি
হ্যাঁ, মানে আমার ওপরে একজন, তার ওপরে একজন, তার ওপরে একজন, এরকমভাবে অর্ডার ফলো করাটা খুব ডিফিকাল্ট। এবং সেখানে ফল গাই হয় ওর দ্য যে কেস খায় বাংলা কথা বলতে গেলে, সে হচ্ছে সব থেকে নিচেতে থাকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের মধ্যে, যে সব থেকে ছোটো, সে সব থেকে জুনিয়র, হুইচ ইজ সাপোজিটলি ওই সময় আমি। ফলে আমার ওই জীবন ধারাটা খুব ডিফিকাল্ট হতো, যে আমি কলেজে গেটের বাইরে অ্যাকচুয়ালি আমার নোবডি, এটা ভাবতে আমার অসুবিধা হতো। তো এটা আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ ছিল। সেই জন্য আই থট যে আমাকে যদি ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমি ওয়ান্ট টু সার্ভাইভ, তাহলে আমাকে অন্যভাবে অন্য কিছু আমি করব, যেটাতে প্রবাবলি আই উইল হ্যাভ দ্যাট মানে হ্যাভ দ্যাট লাক্সারি টু টেক ডিসিশনস। ওকে, তো সেই জন্য আমি প্রোডাকশান শিখতে চেয়েছিলাম। মানে প্রোডাকশান শিখতে চেয়েছিলাম, মানে প্রোডাকশান তো সঙ্গে সঙ্গে কেউ আমায় শেখাবে না। ডেফিনেটলি আমি কিভাবে করতে পারি সেটা প্ল্যান করার চেষ্টা করছিলাম, বিভিন্ন লোকের সাথে কথা বলছিলাম। তখন আমার বন্ধুরা, মানে সৌভিকদা যেমন সব ইন্ডাস্ট্রিতে একটুখানি আমার থেকে বেটার ফুটিং, বা অন্য যারা অন্য বন্ধুরা যারা অ্যাক্টার্স ইত্যাদি যাদেরকে চিনি, তাদের সাথেও কথা বলেছি। তো আমার কাছে অপরচুনিটি এসছে, এবং আমি একদমই বলবো যে আনকোরা অবস্থায় আমি একটা ছবিতে ইপি হিসেবে গেছিলাম, ব্যোমকেশ গোত্র বলে একটা ছবিতে। হ্যাঁ, যেটা আগেন আমার এটা গেম চেঞ্জার ফর মাই লাইফ। হ্যাঁ, গেম চেঞ্জার কেন? ওটা ছবিটা ছিল আউটডোরে, আর ছবিটাতে সবাই ছিল কলকাতার, আবির চট্টোপাধ্যায়, রাহুল বন্দ্যোপাধ্যায়, সবাই, সোহিনীদি, বিবৃতি, সৌরসেনী, অঞ্জন দত্ত, সবাই। আর আমি ছিলাম ছবিটার ইপি, মানে আরেকজনও ছিল, সে আমার থেকে সিনিয়র পজিশনে ছিল, বাট সে পৌঁছাতে পারেনি ছবিটাতে। হ্যাঁ, মানে বিকজ আর একটা প্রোডাকশন চলছিল তার কলকাতায়। তো ও আমাকে বলেছিল তুই এটা দেখে নে, আমি এটা দেখছি। তো তো সেটা তো একটা, মানে কি বলবো, মানে ওখানে আমি মনে হয় সব করেছি, সব, যেটা বলে না জুতো সেলাই থেকে চণ্ডীবাজ, একটা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বা একজন এক্সিকিউটিভ প্রডিউসারকে তাই করতে, আমি শুধু সব করেছি। মানে জার্নিটা শুরু হয়েছে মানে 9 জুন 2018 কলকাতা এয়ারপোর্ট থেকে। জার্নিটা শেষ হয়েছে মনে হয় ওই জুলাই 2018 আবার কলকাতায়, আমাদের দেরাদুনে, মুসৌরিতে 20-22 দিনের আউটডোর ছিল, আর কলকাতায় 4-5 দিনের শুটিং ছিল। ওইটা প্রবাবলি আমাকে পুরো মানে স্ট্রং করে দিয়েছে জীবনে। হ্যাঁ, এত আর্টিস্ট, কলকাতার ইউনিট, কলকাতার ডিরেক্টর, বাইরে থেকে কিছু আর্টিস্ট ছিল, বম্বে থেকে হর্ষ ছায়া ছিলেন, ফাইট মাস্টার্স ছিলেন। তো আমি যা শিখেছি, আমি টেকনিক্যালি ওটা হ্যান্ডস অন শিখেছি, এবং তার জন্য ওখানে যারা যারা এইচওডি ছিলেন, তন্ময় দা, অরিন্দম দাস, অভিষেক, কস্টিউম ডিজাইনার অভিষেক, তোমার শোতেও এসছে অভিষেক, রয়, সবাই অ্যাকচুয়ালি আমাকে যেরকম হেল্প করেছে, যেরকম শিখতে সাহায্য করেছে, সেরকম কেয়ারও করেছে। সোমনাথ কুণ্ডু, আমরা এক ঘরে থাকতাম, আমি, সোমনাথ দা, শ্রীকান্ত দা, আর একজন, 4 জন একটা ঘরে থাকতাম। ডুপ্লে ছিল একটা মুসৌরিতে। তো আমি সোমনাথ দাকে দেখেছি, মানে আমাদের ভোরবেলা যখন শর্ট হতো, বি ইট 3 o'clock or 4 o'clock in the morning, সোমনাথ দা টিপ টপ ইজ রেডি, ঘরে আয়না লাগিয়ে সব কিছু করে, সোমনাথ দা টাক ইন শার্ট, ইস্ত্রি করা জামা প্যান্ট পরে, পায়ে জুতো পরে, শেভ করে, সোমনাথ দা রেডি। এই প্রফেশনালিজম আমি শিখেছি ওখানে, এবং পরবর্তীকালে এটাই যে প্রফেশনালিজম, সেটা যখন আনপ্রফেশনালদের দেখেছি আরও বুঝতে পেরেছি, যে এরকমভাবে সোমনাথ দা, শ্রীকান্ত দা, আর যারা ওখানে এইচওডি ছিল, যে ডেলিভারিটার বাংলা ছবিতে তো অনেক, দেখো অনেক কম একটা লাক্সারিতে কাজ হয়, অনেক কম স্পেস থাকে। যদিও প্রি কোভিড অবস্থায় হয়তো অনেক বেটার অবস্থা ছিল, মার্কেটটা আলাদা ছিল, অনেক বেটার অবস্থা ছিল, বাট তাও দারুণ কাজ হয়েছিল ওখানে। শুভঙ্কর দা ডিওপি ছিল, শুভঙ্কর দা আগেন ফ্যান্টাস্টিক ডিওপি, দ্য ফ্যান্টাস্টিক পার্সন, প্রফেশনাল, ফ্রেমস, আমি জাস্ট মানে বললাম তো, মানে আমার একটা লার্নিং প্রসেস ওইটা করলাম। তারপরে কিছু বিজ্ঞাপন করলাম, এগুলো ইন্ডিপেন্ডেন্টলি করা শুরু করলাম। তারপর তো কোভিড এসে গেল, কোভিডে তো কিছুই হয়নি। কোভিডে অ্যাকচুয়ালি খুবই ট্রাবল সময় গেছে কেরিয়ার ওয়াইজ, এবং কোভিডের পরে টনিদার ছবিটা এলো, লস্ট। এটা জানো তো তুমি, মানে আমারও করার তোমার কথা ছিল। ইয়েস, লস্ট প্রবাবলি আ সেকেন্ড ফেজ অফ মাই লাইফ। কোভিডের আগে অবধি
আমার একরকম আন্ডারস্ট্যান্ডিং ছিল অ্যাবাউট লাইফ। কোভিডের পরে লস্ট হ্যাপেন্ড। আমার ব্যক্তিগত জীবনেও অনেক চেঞ্জ হয়েছে। হ্যাঁ, লস্ট হয়েছে, একটা আলাদাই পার্সপেক্টিভ হয়ে গেছে জীবনের। এবং লস্ট আগে অভিষেক দাই আমাকে দিয়েছিল, অভিষেক দা করতে পারবে না বলে আমাকে দিয়েছিল, দেন আমরা দুজনেই করেছিলাম একসাথে। তো লস্ট ওয়াজ সুপার এক্সপিরিয়েন্স। লস্টে আমি আমার মানে ডেজিগনেশনটা ছিল অ্যাসোসিয়েট লাইন প্রডিউসার, বাট শুরু থেকে আমি ছবিটা হ্যান্ডেল করেছিলাম। এবং সুবিধাটা যেটা আমি পেয়েছিলাম সেটা হচ্ছে যে, দেখো কোভিডের পরে, আমি অন্যভাবে বলতে চাই না, বাট কোভিডের পরে কলকাতাতে যে কাজগুলো, যে প্রোডাকশনগুলো, তার পেমেন্টস ইত্যাদি সব রকম না অনেক রকম ডিফিকাল্টি এসেছিল। লস্ট আমি যখন হিন্দি ছবি করলাম, আমি দেখলাম একটা ডিফারেন্ট সেট আপ, ডিফারেন্ট একটা অ্যাপ্রোচ, যে অ্যাকচুয়ালি আমরা যেটা আইডিয়াল বলি, আইডিয়াল অ্যাপ্রোচে কাজ। ওখানে এক নামা পিকচার্স প্রডিউসার ছিল ইন্দ্রাণীদি মুখার্জি, মানে যে ডিয়ার মানুষ প্রডিউসার, ইন্দ্রাণীদি প্রডিউসার ছিলেন। নামা পিকচার্স এখন বড় বড় ছবি করছে, কার্তিক আরিয়ানকে নিয়ে, ধর্মার সাথে ছবি। আমি কিশোর স্যার সেটে থাকতেন, আমি প্রডিউসারকে হ্যান্ডস অন সেটে থাকতে দেখেছি। আমি কোনোদিন কলকাতায় কোনো প্রডিউসারকে দেখিনি যে সেটে এসে বসতে। প্রডিউসার কি কাজটা করে, অ্যাকচুয়ালি প্রডিউসার, এক্সিকিউটিভ প্রডিউসারের সংজ্ঞাটা বম্বে কলকাতা এত ডিফারেন্ট, যেইটা আমি লস্টের থেকে আন্ডারস্ট্যান্ডিংটা হয়েছে। আমি আগে ভাবতাম যে এই ছবিটাতে দেখছি স্টিভেন স্পিলবার্গ এক্সিকিউটিভ প্রডিউসার, তো আমি স্টিভেন স্পিলবার্গ আমার মতো গাড়ি আর বাসের তেলের হিসাব রাখতো, এটা আমার মনে হয়েছে অনেস্টলি। যখন বিদেশি ছবি দেখেছি বা কোথাও ক্রিস্টোফার নোলানের নাম দেখেছি এক্সিকিউটিভ প্রডিউসারের, বা কোনো বড় ওয়েব সিরিজে দেখেছি ফারহান আখতারের নাম এক্সিকিউটিভ প্রডিউসার বা জোয়া আখতারের, আমি ভাবতাম আইডিয়ালি তো এটা ডিরেক্টর বা একজন অ্যাক্টর, তাহলে ইনি কী করেন অ্যাজ অ্যান এক্সিকিউটিভ প্রডিউসার। আমি পড়েছি ইন্টারনেটে, পড়ায় বোঝার চেষ্টা করেছি, বাট আমি দেখলাম হচ্ছে হিন্দি ছবিতে যখন পা রাখলাম তখন, যে অ্যাকচুয়ালি একজন এক্সিকিউটিভ প্রডিউসার কী করে, যেটা কলকাতাতে ডাইলিউটেড কনসেপ্ট হয়ে গেছে, খুব বাজে হয়ে গেছে। এবং প্রবলেমটা আরও হয়েছে ঐন্দ্রিলা, যে সবাই ভাবে আমি একজন এক্সিকিউটিভ প্রডিউসার। অ্যাকচুয়ালি এক্সিকিউটিভ প্রডিউসার মানে বম্বেতে তাকে প্রডিউসারই বলা হয়, বিজ্ঞাপনে তাকে প্রডিউসারই বলা হয়। সেই প্রজেক্টটাকে মাউন্ট করে, সেই এক্সিকিউট করে, তার হাতে সবই থাকে, কল নেওয়ার ক্ষমতাও থাকে, পাওয়ারও থাকে, মানিও থাকে, মানি কন্ট্রোল থাকে, নট নেসেসারি মানি তার কাছে থাকে, মানি কন্ট্রোলও থাকে। তো আমি এইটা বুঝতে পেরেছি যে বম্বের সাথে কাজ করা শুরু করতে করতে, এবং ওখানে যোগী মালাং কাস্টিং ডিরেক্টর ছিল, ওইটা একটা আমাকে নতুন কি বলবো চ্যালেঞ্জ দিল, যে আমাকে যখন আমার ইপি সুধীর বললো যে কাস্টিং ডিরেক্টর তেরে কো ফোন করেগা বাত করে, এবার যোগী মালাংয়ের নাম পড়েছি, হ্যাঁ বড় বড় ছবিতে দেখেছি কাস্টিং ডিরেক্টর যোগী স্যারের সাথে কাজ করলাম, দুটো তিনটে সাজেশন দিলাম যেটা ওয়ার্ক করে গেল। কলকাতায় নর্মালি কোনো ডিরেক্টরকে যদি বলি, মানে নো অফেন্স টু এনিওয়ান, বাট কোনো ডিরেক্টরের সাথে কথা হলে তুমি অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, বা যে একের জায়গায় একে ভালো লাগছে, তোমার কথাটা নেওয়া হবে। এটা কলকাতা বলে না, অনেক ক্ষেত্রেই ডিরেক্টররা ভাবেন যে তার ভাবনা চিন্তাটা স্যাক্রোসেন্ট, হ্যাঁ, বা প্রডিউসার একজনকে বলে দিয়েছে তারটাই স্যাক্রোসেন্ট, মানে যে টাকা দিচ্ছে। হ্যাঁ, মানে এই কথাতে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে তুমি তো কাজ করছো, তো ডিরেক্টর এবং প্রডিউসার ওদের চয়েসেও তো একজন অ্যাক্টর অ্যাক্ট্রেস থাকে আর কি, তো ডিরেক্টরও বলছে আর প্রডিউসারও বলছে, কখনো ক্ল্যাশিং হয়েছে এরকম? হ্যাঁ, অনেক হয়েছে, কলকাতাতেও অনেক হয়েছে, এবং কলকাতাতে ভবিষ্যতেও হবে। কারণ কলকাতাতে আমরা সবাই রাজা, এবং কলকাতাতে দেয়ার আর মেনি, আমি বলবো যে অনেক লজিক আছে অনেক লোককে নেওয়ার, বোকা লজিক, বাট আছে যেগুলো বাজে লজিক, মানে অমুকের এত ফলোয়ার আমাকে নিতে হবে, তমুকের এত ফলোয়ার তাকে নিতে হবে। এখন সেগুলো নেসেসারি হয়ে গেছে, সেটা আমার কিছু বলার নেই, বাট এটা আইডিয়াল নয় যে অমুককে নিতে হবে তার এত ফলোয়ার। দেয়ার আর মেনি নেগেটিভ রিজনস অলসো যার মানুষের ফলোয়ার হয়, তার মধ্যে আমাকে নিতে হবে। তাহলে আমি অ্যাকচুয়ালি যে ছেলেটা মেয়েটা, তোমাকে একটা ছোট্ট কথা বলি ঐন্দ্রিলা, মানে ছোট্ট, এটা আমার না বলা উচিত আজকে। আমি যখন থেকে কাস্টিং এজেন্সি স্টার্ট করেছি, আমি অনেক অ্যাক্টরদের মিট করেছি, এবং স্পেশালি আমার কাস্টিং এজেন্সিটা যারা চালায়, আরাত্রিকা এবং তোরসা, আমি ইমেন্সলি থ্যাঙ্কফুল টু দেম, বিকজ আরাত্রিকা তোরসা না থাকলে আমি কোনোদিন এইটা ভাবতে পারতাম না যে কাস্টিং ক্যান বি টেকেন অ্যাজ প্রফেশন, ক্যান বি আর্নড মানি, টাকা রোজগার করা যায় সিটিং ইন কলকাতা। ঠিক আছে, তুমি যদি জিজ্ঞেস করো কলকাতার লোকে কি তোমাকে দিয়ে কাস্টিং করায় না,
বা সুদীপ্তার দিকে দিয়ে করায়, হয়তো খুব কম করায়। সুদীপ্তা দি ইজ আ বিগার নেম। আমি প্রথমত আমি অভিনেতা নই, অভিনয় জানি না, আমি জাস্ট কোম্পানিটাকে ফর্ম করেছি। আরাত্রিকা ইজ অ্যান অ্যাক্টর, তোর্ষা ইজ অ্যান ফ্যাবুলাস অ্যাক্টর, দুজনেই থিয়েটারের সিনিয়র অ্যাক্টর, ওরাই দেখে এটা। আমাদের কলকাতাতে কিছু আমার যারা খুব ক্লোজ বন্ধু বান্ধব, যাদেরকে আমি চাই কাজ দিতে, তাদের মধ্যে কয়েকজন আছে যারা সকালে সুইগি মানে অনলাইন ডেলিভারি বা যেগুলো আছে বাইক ট্যাক্সি খাবার ডেলিভারি কাজ করে, রাত্রিবেলা তারা নাটকের রিহার্সাল করে। হ্যাঁ, আমাদের কলকাতায় এরকম লোক আছে। বা অন্য কাজ করে সকালে সারভাইভ করার জন্য, রাত্রিবেলা নাটকের রিহার্সালটা করে বা অভিনয় করে। বা তাকে যদি কোনো অভিনয় করতে যেতে হয়, তার পার ডেটা কাটা যায়, তো তুমি কি করে এক্সপেক্ট করো যে সেই ছেলেটা বা মেয়েটা উইল বি অ্যাট পার উইথ দ্যাট পার্সন যার এত ফলোয়ার আছে? কারণ সে তো একটা টাইম ডিভোট করছে ওটার পিছনে, কন্টেন্ট ক্রিয়েট করছে। তো এটা কোনোদিন হতে পারে না এই লড়াইটা। এবং এই লড়াইটা খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাক, আমি এটাও চাই। কারণ এই সোশ্যাল মিডিয়া যেমন লোককে ফেমাসও বানিয়েছে, তেমন লোকে অনেকে আউট হয়ে গেছে। মানে আউট মানে তারা কম্পিটিশানেই নেই। আমার এই যে ধরো যে আমার যে বন্ধু ছেলেটি, বা যে হয়তো সকালে অনলাইন ডেলিভারি করে রাত্রিবেলায় নাটক করে, তার সাথে তো যে কন্টেন্ট ক্রিয়েটার যার কাছে 28টা ব্র্যান্ড আছে, তো সেম হবে না, ইকোনমিক্যালি হবে না। আর যার ইকোনমিক্যালি হবে না সেম, সে কি করে রিচ করবে, সে কি করে অ্যাড পার হবে? স্কিল ছাড়া কোনো জিনিস অ্যাড পার হতে পারবে না। স্কিলে অবশ্যই সে বেটার হবে। কারণ যে ধরো আজকে তোর্ষা, আমার যে কাস্টিং অ্যাসোসিয়েট, তোর্ষা অপবিত্র বলে একটি নাটক আছে চন্দন সেন এবং শান্তিলাল মুখার্জির দলের, অশোকনগর নাট্য আননে, ওর 50টা শোয়ের নায়িকা। ও রাস্তা দিয়ে হেঁটে গেলে কেউ কেউ চিনতে পারবে না, বাট শি ইজ আ স্কিলড অ্যাক্টর। ও কস্টিউম অ্যাসিস্ট্যান্টের কাজ করে বা কস্টিউম ডিজাইনের কাজ করে সার্ভাইভ করে। ওর বাড়িতে ও আর ওর মা থাকে, ওকে সংসার চালাতে হয়। তো কি করে অ্যাড পার হবে? কালকে একটা প্ল্যাটফর্ম বলবে যে আমাকে একটা সিরিজ বানাবো, আমি বলবো আমাকে এক্সকে হিরো লাগবে, ওয়াইকে তার অপোজিটে ফিমেল অ্যাক্টর লাগবে, তুমি বলবে হ্যাঁ তুমি জেডকে নিয়ে না, ওর 50,000 ফলোয়ার আছে। বাট দিস ইজ নট নাইস। আমি আমাকে ওপেনলি বলছি, দিস ইজ নট নাইস। হতে পারে যার 50,000 ফলোয়ার আছে সেও খুব ভালো অ্যাক্টর, বা কোনো অ্যাক্টরেরও থাকতে পারে ফর দ্যাট ম্যাটার, তাতে কোনো আমার বক্তব্য নেই। বাট ফলোয়ারের জন্য কাউকে বাদ দিয়ে দেওয়াটা, আই থিঙ্ক ইট ইজ নট নাইস। কিন্তু এখন তো ইনস্টাগ্রাম ফেসবুকে তো তোমার হচ্ছে সব, মানে ধরো এই যে সুইগি ডেলিভারি বয়, আমি খুব ক্রিটিসাইজ করছি না, সুইগি ডেলিভারি বয় বা পুলিশে চাকরি করে বা বিভিন্ন প্রফেশনাল যে তারাও কিন্তু ফেসবুক ইনস্টাগ্রামে ফলোয়ার্স বাড়িয়ে অ্যাক্টিং করছে। তার মানে কি তোমার হচ্ছে যারা তোমার অ্যাকচুয়ালি অথেন্টিক্যালি অ্যাক্টর, তাদেরও তো একটা ক্যারিয়ার দিক থেকে তাদেরও তো একদমই, আমি তো ওটাই বলছি যে তারা তো নেই, তারা তো মানে ধরো, এবং আমাদের থিয়েটার যারা আর্টিস্ট আছে তারা তো মানে ব্রিলিয়ান্ট আর্টিস্ট আছে কত, তারা তো কাজ পাচ্ছে না। ব্রিলিয়ান্ট মানে সুপার ব্রিলিয়ান্ট আর্টিস্ট আছেন। এইটা তো দেখো মানে এখন এইটা কবে বন্ধ হবে জানি না, বাট আমি মনে করি অবিলম্বে বন্ধ হয়ে যাওয়া উচিত। নাহলে নাটক অ্যাজ এ শিল্প হয়তো আমরা ধরে রাখতে পারবো না, কারণ লোকজন ডিসইন্টারেস্টেড হয়ে যাচ্ছে। সবাই দেখুন এখন নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম এসব দেখছে, সিনেমা কোথায় দেখছে? এক্স্যাক্টলি। তো যদি আমরা আমাদের কোর, যেটা আমাদের বেসিক, মানে একটা ক্রিকেট খেলতে গেলে যেমন ডিফেন্স করাটা বেসিক, হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কাজ করলে যেমন শিডিউল করাটা বেসিক, হ্যাঁ ঠিক, সেটা যদি ভুলে যাই তাহলে আমরা ভুলে যাব, আমরা এই শিল্পটাকে ধরে রাখতে পারবো না। এবং এই শিল্পটা যদি না থাকে, তাহলে কলকাতা শহরের 50% না হলেও 25% যে কালচারাল মানে কি বলবো একটা স্ট্রংনেস আছে, সেটা কোথাও কি হার্ট হবে। হ্যাঁ, যে বক্তব্য আছে, যে রাজনৈতিক বক্তব্য, সামাজিক বক্তব্য, মানুষের রাখার একটা প্ল্যাটফর্ম রয়েছে, একটা মাধ্যম রয়েছে, সেটা একটা ব্যাপকভাবে আহত হবে। এবং আমরা মনে হয় আস্তে আস্তে খুব একটা মেকানিক্যাল এবং একটা খুব ফলস, একটা সুপারফিশিয়াল একটা সোসাইটির দিকে এগিয়ে যাবো অ্যাজ আ বাঙালি জাতি। এটা আমার মনে হয়, আমার বলতে কোনো দ্বিধা নেই। তো হোয়াট এভার ইট ইজ, তো কাস্টিং এজেন্সি চালানোর এক্সপিরিয়েন্সটা খুবই মজার। আমরা প্রচুর মানে ন্যাশনাল বিজ্ঞাপনের কাজ করি। রিসেন্টলি শার্ক ট্যাঙ্কের বিজ্ঞাপনেও আমাদের আর্টিস্ট কাজ করেছে, হুইচ ইজ আ সাকসেস। আর তার জন্য আমি পুরোপুরি আমার সাথে যারা কাজ করে, সপ্তর্ষি, আরাত্রিকা, তোর্ষা, সপ্তর্ষি হচ্ছে যে বোম্বে থাকে, না, সপ্তর্ষি এখানেই থাকে, ও আমাদের প্রোডাকশনও কাজ করে, ও
কাস্টিংও কাজ করে, নেহা, তো এরকম যারা কাজ করে আই এম ইমেন্সলি থ্যাঙ্কফুল যে তারা একটা স্পেস ক্রিয়েট করতে পেরেছে যেখানে আর্টিস্টরা আসছে, অডিশন করতে পারছে, তাদেরটা পৌঁছাচ্ছে। শুধুমাত্র বড় বড় কাস্টিং ডিরেক্টররা কলকাতায় এসে যে ব্যাংকিং বাড়ানোর এখন যে নতুন একটা খারাপ খেলা বা একটা খারাপ জায়গা তৈরি করার চেষ্টা করছে, সেটার থেকে আমরা অ্যাকচুয়ালি কাজ দিতে পারছি লোককে। তো এবং সেটা জোর গলাতে বলতেও পারছি। আমি দুদিন আগেই একজন কাস্টিং ডিরেক্টর কলকাতায় এসে অডিশন বা কিছু একটা নেওয়ার চেষ্টা করেছি, আমি খুব জোর গলায় ফেসবুকে পোস্ট করেছি যে ভাই দিস ইজ নট নাইস, আগেন দিস ইজ নট নাইস। তুমি আসবে, তুমি অডিশন ইন্ট্রো নেবে, তুমি একটা ব্যাংক বাড়াবে, চলে যাবে, দিস ইজ নট অ্যাট অল অ্যাকসেপ্টেড। তোমাকে ভাই কাজ দিলে তুমি আর্টিস্টকে খুঁজে নাও। ও শাশ্বত চ্যাটার্জিকেও খুঁজে নিয়েছে, যিশু সেনগুপ্তকেও খুঁজে নিয়েছে, আজকে XYZ আরেকজন যাকে দরকার, তোমার দরকার পড়লে খুঁজে নাও। তার জন্য প্রফেশনাল এজেন্সিজ আছে, হায়ার করো। তুমি এসে এখানে ব্যাংক বাড়িও না, লোককে নিজের ব্যাংক ব্যালেন্সের মতো করে দেখো না। কারণ কি হয়, বোম্বেতে ধরো একটা বিজ্ঞাপনে একজন কাস্টিং ডিরেক্টর, প্রফেশনাল কাস্টিং কোম্পানি অনেক টাকা ফিস নেয়, সে 5 লাখ টাকা নেয়। এবার 5 লাখ টাকা ফিস দিলে তার সেই যে প্রোডাকশন কোম্পানি, সে তো এক্সপেক্ট করবে আমাকে 50টা 60টা 100টা আমি অপশনস দেখবো। তো এই অপশনস দেখানো সব থেকে ইজিয়েস্ট হচ্ছে তারা ফোন তুলবে, বা তারা যারা লোকাল এজেন্টস আছে, কাস্টিং এজেন্টস, তাদেরকে বলবে আমি 10 লোক কো ভেজ দো অডিশন করকে। এবার তুমি একজন কাস্টিং ডিরেক্টর, তুমি 10টা অডিশন করে পাঠিয়ে দিলে, হ্যাঁ, তুমি ভাবলে আমার লোক, এবার তুমি ধরো কলকাতার টপ অ্যাক্টরদের নিলে, কারণ তোমাকে বলেছে খুব ভালো ভালো অ্যাক্টরদের বা কোনো সিনিয়র অ্যাক্টরদের বা পার্টিকুলারলি এই বিজ্ঞাপনের এই রিকোয়ারমেন্ট আছে এরকমভাবে অডিশন করে পাঠাও। তো তুমি খুব ভালো ভালো অ্যাক্টরদের অডিশন করে পাঠিয়ে দিলে, যারা খুবই পপুলার বা যারা রেগুলারলি কাজ করে, তারা তাদের কাজ ফেলে দৌড়ে এলো। তারপর তারা রিভার্ট করছে না, কারণ তার তো দেখা তো অপশনস, তার কোনো ইন্টারেস্টই নেই তোমার অডিশনে। তো সেই জন্য আমি এখন পরিষ্কার করে বলি যে ভাই তুমি হায়ার করো লোককে, তুমি প্রফেশনাল ক্যাপাসিটি হায়ার করো, বলো যে তোমার 5,000 টাকা ফিস বা তোমার 10,000 টাকা ফিস, তারা তো তোমাকে অডিশন করে পাঠাবে। তুমি কেন এই মিনসটা নিচ্ছ যেখানে লোকের অ্যাকচুয়ালি কি, লোকের তো হোপ আছে, ইন্ডাস্ট্রিতে কাজ কমে যাচ্ছে, লোকের সংসারে নিড আছে, তো লোকেও খুবই ডেসপারেট। আমি দেখেছি যে কারা কারা আমাকে সিনিয়র থিয়েটার অ্যাক্টার্স, হিন্দি থিয়েটারের সিনিয়র অ্যাক্টার্স আমাকে জিজ্ঞেস করে এটা কি তোমাদের বা এটার কোনো কাজ আছে কি না। তাদের মধ্যে ডেসপারেশন চলে আসে না, এবং সেই ডেসপারেশন নিয়ে তুমি প্লিজ প্লে করো না। মানে এইটা তো সব থেকে খারাপ, ইট ইজ ক্রিমিনাল যে মানুষের হোপ নিয়ে খেলা, এবং ফিল্ম ইন্ডাস্ট্রিতে সব থেকে বেশি হয়। এবং ওই জন্য তুমি প্রথম প্রশ্নটার উত্তর তোমাকে আমি এভাবেই দিচ্ছি যে কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে একটা প্র্যাকটিস আছে যে তুমি আমাকে এক্স জিনিসটা দিলে আমি তোমাকে ওয়াই জিনিসটা দেবো, হুইচ ইজ মেবি মানে খুব খারাপ এক্সচেঞ্জ। তার জন্য অ্যাকচুয়ালি কলকাতায় বিভিন্ন সময় বিভিন্ন লোকে কাস্ট করতে হয়, যেটা অ্যাকচুয়ালি স্ক্রিপ্ট বা গল্প বা ছবির এন্টায়ার স্ট্রাকচারের সাথে হয়তো তুমি দেখবে যে তোমার মনে হচ্ছে এটা কেন হলো, এটা না হলেও তো হতো, অমুককে নিতে পারতো, বাট ওটা অ্যাকচুয়ালি কেউ কাউকে কমিট করে দিয়েছে কোনো দুর্বল মুহূর্তে, যেটা কারোর হাতে নেই। তো সেইটা একটা খারাপ প্র্যাকটিস। তো সেই প্র্যাকটিসটা বম্বেতে একদমই হয় না, বা হলেও আমি বলতে পারবো না। বম্বেতে কাস্টিং এজেন্সি কাস্টিং করে, প্রডিউসার কাস্টিং এজেন্সি থেকে অ্যাক্টার্সদেরকে সিলেক্ট করে। আমি এইটুকুই বলতে, বম্বে মানে আই এম টকিং অ্যাবাউট দ্য ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মস। তো আমার মনে হয় যে সেই প্র্যাকটিসটা যতদিন কলকাতায় চলবে, বা যদি কলকাতায় এরভাবেই চলতে থাকে, বা কেউ যদি পাওয়ার পজিশনে থেকে মনে করে যে আমি এই এক্সচেঞ্জটা করতে পারবো মানুষকে জোর করে, তাহলে ভাই অসুবিধা আছে, হবে না, ইন্ডাস্ট্রি ক্ষতি হবে, এবং এইটা দিয়ে কোনো কিচ্ছু হবে না। আলটিমেটলি দেখো, পুরো পৃথিবীতে আমরা দেখে নিয়েছি এগুলোর ফল কী হয়, এইসব ঘটনার ফল কী হয়। তো নয় তুমি ইন্ডাস্ট্রির ক্ষতি করছো, নয় তোমার অ্যাকচুয়ালি সিনেমা করার ইন্টেনশন নেই, তোমার ইন্টেনশনটাই আলাদা। সেইটা যদি চলে আসে সামনে, তাহলে খুব ডিফিকাল্ট, যে তাহলে তোমার অ্যাজ এ ইন্ডাস্ট্রি গ্রো করবে না, এবং তার জন্য ইউনিয়ন বা ফেডারেশন বা অমুক তমুক তুসুককে তুমি দোষ দেবে, হবে না, তাই না? তোমাকে প্রাইমারিলি গল্প লিখতে হবে, ভালো ভালো করে ছবি বানাতে হবে, তুমি সেটা করছো না। তুমি খারাপ শট নিয়ে বলছো আরে আমাকে তো 10টা এক্সট্রা লোক নিতে হলো বলে করতে পারতাম না। ইজ ইট দ্যাট? ইট ইজ নট দ্যাট। তোমার কাছে তো গল্পই নেই বলার, তুমি তো ছবিটা খারাপ বানিয়েছো, তাহলে তুমি এক্সপেক্ট করছো কিনা লোকে দেখতে যাবে? তুমি 99 টাকা দিলে অ্যাপেল টিভিতে তুমি পৃথিবীর সেরা সেরা কন্টেন্ট দেখতে পারবে, বা অ্যামাজন নেটফ্লিক্সে দেখতে পারবে 150 টাকা দিলে।
তাহলে তুমি 300 টাকা দিলে একটা যখন এক্সপিরিয়েন্স দিতে যাবে বা 200 টাকা দিয়ে, তো তোমাকে তো সেটা নয়, তোমাকে ভালো গল্প বলতে, তুমি বলতে পারো হ্যাঁ আমার বাজেট কম, আমার বাজেট কম, আমি অন্য রকম। তার বাজেট কম, তারও তো একটা উপায় আছে। বাজেট কম মানে এরকম তো না যে আমি খারাপ ছবি বানাবো, ঝাপসা ছবি যেটাকে আমরা বলি ইন্ডাস্ট্রির ভাষায়, ঝাপসা ছবি, জল ছবি, তো সেটা তো হতে পারে না। তো তুমি যদি ঝাপসা ছবি বানিয়ে ভাবো যে লোকে দেখছে না কেন বলে আমি অমুককে দোষ দেবো, তাহলে তো কিচ্ছু হলো না। তুমি ডায়ালগ ওপেন করতে পারো কোনো পার্টিকুলার বিষয়কে নিয়ে বা কোনো রুল নিয়ে তোমার প্রবলেম আছে, ডায়ালগ ওপেন করছো, করছো, কনভারসেশন হচ্ছে, তার ফলও হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি সেগুলো, এবং ইন্ডাস্ট্রিতে কাজও হচ্ছে, সেখানে ভালো ছবিও হচ্ছে। বাট প্রাইমারিলি তোমাকে যদি বলো কলকাতা ইন্ডাস্ট্রি কেন, তুমি যদি আমাকে জিজ্ঞেস করো যে কেন তুমি মনে করো যে ছবি চলছে না বা কেউ ছবি দেখছে না, প্রাইমারিলি ছবিটা ভালো বানানো হচ্ছে না। তাই তার মানে তুমি কিন্তু সবাইকেই বলছো যে ছবিটা বানানো হচ্ছে না ঠিকঠাক। হ্যাঁ, সবাইকেই বলছি, সবাইকেই বলে, সবাই চ্যালেঞ্জ, হ্যাঁ সবাইকে বলছি, ওপেন চ্যালেঞ্জ। হ্যাঁ, সবাইকে বলছি সবার ছবি ভালো ভালো হচ্ছে না। না হচ্ছে না তো। তুমি যদি টপ ডিরেক্টরদের কথা বলো, তারা ডেলিভার করেছেন একটা সময়। হ্যাঁ, এখন ছবিতে 12-15 দিনে ছবি শ্যুট হচ্ছে একদম। হ্যাঁ, ফলে এরকম যেরকম আমরা একটা পডকাস্ট করছি, সেরকমই পার্টিকুলার সময়ের মধ্যে 1 ঘন্টার মধ্যে কেউ ভাবছে আমি 2টো সিন শ্যুট করে ফেলবো, একটা মাস্টার নেবো, 2 শট নেবো, আমার হয়ে যাবে। অ্যাকচুয়ালি কিছুই হচ্ছে না, ডায়লগও ভালো করে বলতে পারছে না। তুমি হয়তো ছবি দেখলে, তুমি তো টেকনিশিয়ান, আমিও টেকনিশিয়ান। আচ্ছা, আগে ধরো, আগে তো স্ক্রিপ্ট পাঠিয়ে দেওয়া হতো, পড়তো পুরো থরলি যেটা হতো। এখন কি হয়, এখন তোমার হচ্ছে ইনস্ট্যান্ট, মানে একটা তুমি তোমার মতন বলছে ইনস্ট্যান্ট, আর কি বলছে ডেলিভার হচ্ছে ইনস্ট্যান্ট। প্লাস আমার আরেকটা যেটা মনে হয় যে ধরো টেলিভিশনে, যেমন টেলিভিশনে আলাদা একটা বিজনেস, আলাদা ইন্ডাস্ট্রি, আলাদা স্ট্রাকচার, তো পুরো ইনস্ট্যান্ট একদম। হ্যাঁ, টেলিভিশনের আমি অনেক জায়গাতে ফিল করেছি টেলিভিশনের অ্যাক্টর অনেক বেশি প্রিপেয়ার্ড। আমি অনেক অডিশনেও আমরা অনেক অ্যাক্টর আমরা পেয়েছি টেলিভিশন করেন যারা, আমার মনে হয় তাদের থিয়েটার ব্যাকগ্রাউন্ড নেই, তাদের সেরকম হয়তো ট্রেন্ড অ্যাক্টর নয়, বাট তারা অসাধারণ প্রিপেয়ার্ড। তো ওই মুহূর্তে বললে ওই মুহূর্তে রেডি হয়ে যাবে অ্যাক্টিং করতে। এবং আমি বলবো যে তারা অনেক ভালো অ্যাক্টর আছেন এই মুহূর্তে যারা টেলিভিশন করেন। হ্যাঁ, তো টেলিভিশন মিডিয়ামটাকে ছোট করার কোনো কারণ নেই। অ্যাকচুয়ালি টেলিভিশনে আমাদের ইন্ডাস্ট্রিটা টিকে আছে এই মুহূর্তে, যে কটা টেলিভিশন চলছে। এবং আমি যাদেরকে চিনি অ্যাজ প্রডিউসার্স, যারা আমার কলিগ, তাদের উপর আমার ইমেন্স রেসপেক্ট আছে, কারণ তারা খুবই স্মার্ট বিজনেসম্যান এবং ওম্যান যারা রয়েছেন, মানে যারা এই বিজনেসটায় রয়েছে। এবং আমি ব্যক্তিগতভাবে যখন ইন্টারাকশন করে দেখেছি যে তারা কেউ কিন্তু না জেনে কোনো কাজ করছেন না, তারা সবাই কিন্তু অ্যাজ গুড অ্যাজ বোম্বের একজন প্রডিউসার। হ্যাঁ, মানে আমাদের কলকাতায় যারা কাজ করেন, সেটা যে প্রোডাকশন হাউসই বলো, তো ইট ইজ, তুমি যদি ওনার্সের কথা বলো যে কার দায়িত্ব টু মেক দ্য ফিল্ম বেটার, সেখানে আমি বলবো ক্রিয়েটিভ যারা করছেন এই মুহূর্তে। কলকাতায় অসাধারণ রাইটার আছে। হ্যাঁ, এই মুহূর্তে মানে আগে যারা ছিল পদ্মদা, বা সিনেমা যারা লিখতেন, পদ্মদা, পার্টিকুলারলি পদ্মদার সাথে আমি অনেক কাজ করেছি, তাই পদ্মদার নাম বললাম, তারা যেমন আছে। এখন সৌমিকদা, এদেরকে পার্টিকুলারলি আমি চিনি বলে বলছি, বা আরও যারা লেখে, কলকাতায় কিন্তু অসাধারণ রাইটার আছে। হ্যাঁ, ফলে গল্প কলকাতায় নেই। আমার যারা চেনা জানা ফিল্ম মেকারস আছে, যারা অ্যাকচুয়ালি ফিল্ম বানাতে পারেননি, এখনও পারিয়ে উঠতে পারছে না, বা যারা সাপোর্ট করার কাউকে পাচ্ছে না, আমি কিন্তু বলবো তারা করলে অনেক ভালো করবে। এই মুহূর্তে সামহাও মার্কেটে সেরকম স্কোপ নেই, বা মানি ওয়াইজ প্রোডিউসার চলে যাচ্ছে। হ্যাঁ, তো স্বাভাবিক, কারণ এখানে একটা মজার বিষয় আছে যে অ্যাকচুয়ালি দায়িত্বটা কার? তুমি প্রডিউসার কাকে বলছো? তুমি প্রডিউসার বলছো যাকে, যে টাকা দিচ্ছে তাকে। তো তোমার গেমটা তো ওখানেই শেষ হয়ে গেছে। তাকে রিটার্ন করার একটা ব্যাপার থাকে। তো টেকনিক্যালি হি ইজ দ্য অর শি ইজ দ্য ইনভেস্টর। তাহলে রিটার্ন করার জন্য মাঝখানে আসতে হবে প্রডিউসারকে। যে কনসেপ্টটার কথা আমি প্রথমে বলছিলাম, যে কনসেপ্টটা এত ডাইলিউটেড বোম্বে, এই কলকাতাতে, যে প্রডিউসার এবং এক্সিকিউটিভ প্রডিউসার, তাদের ওনার্স হচ্ছে অ্যাকচুয়ালি ব্যবসাটা করা। তারা পার্টিকুলারলি টাকা খরচ করবে, তারা টাকাটা রোল আউট, আমি খুব সহজ ভাষায় বলছি, রোল করা, যেটা ব্যবসায় টাকা রোল করা, যেটা আমাদের খুব বাংলায় আমরা বুঝি আর কি, সেইটা তাদের কাজ হতে পারে। বাট পার্টিকুলারলি তুমি যদি বলো ইনভেস্টাররা টাকা দিচ্ছে, তারাই মনে করছে তারা প্রডিউসার, এখানেই তো গন্ডগোলটা হয়ে যাচ্ছে, তাই না? তারা তো প্রডিউসার নয়, তারা তো ইনভেস্টার্স। প্রডিউসার তো যারা ছবিটা বানাবেন, দায়িত্ব নিয়ে ছবিটা বানাবেন। একজন ডিরেক্টর আসবেন যিনি ছবিটা পরিচালনা করবেন, একজন প্রডিউসার থাকবেন যিনি ছবিটা হ্যান্ডস অন বানাবেন।
হ্যাঁ, তো সেইটা তো হ্যান্ডস অন বানানোর মানে এই হ্যান্ডস অন ছবি বানানোর মধ্যে অনেক কিছু ইনক্লুশন আছে। হ্যাঁ, তার মধ্যে শুধু ওই জল খাবার টেকনিশিয়ান ওয়েজেসটা নয়, দ্যাট ইজ দ্য প্রবাবলি দ্য সেকেন্ডারি পার্ট অফ ইট। ছবির প্রমোশন প্ল্যান করা সেটার পার্ট, ক্রিয়েটিভে কী হবে প্রডিউসারকে বলতে হবে। তো প্রডিউসার যে কোম্পানিটা প্রডিউসার, তাকে তো বলতে হবে যে না তুমি এক্সকে না ওয়াইকে নিলে হয়তো মনে হয় এই ক্যারেক্টারটা ভালো করবে, তাকে ডিবেট করতে হবে। অমুক দাদা বলছে যে আমার তমুক দিদিকে চাই, বা তমুক দিদি বলছে আমার অমুক দাদাকে অ্যাজ আর্টিস্ট চাই, এইটাকে আমাকে মানতে হবে। আমাকে হ্যাপি করতে হবে, কাউকে হ্যাপি করার ইন্টেনশনে ছবি ভালো হবে না। তুমি ভাবছো আজকে আমি এই ছবিটাতে হ্যাপি করবো, কালকে ওই ছবিটা সে আমাকে টাকা দেবে, অ্যাবসলিউটলি রং। এবং দিস ইজ দ্য মেন ফান্ডা অফ ইট। হবে না। তোমাকে ভাই প্রডিউসারকে ছবি বানিয়ে যেতে হবে, যেরকম জামা কাপড় লোকে বানিয়ে যায় সেরকমভাবে প্রডিউসারকে ছবি বানাতে হবে, অ্যান্ড গুড কোয়ালিটি দিতে হবে, ডিরেক্টরকেও গুড কোয়ালিটি দিতে হবে। ছবির বেসিক শট নেওয়া, অভিনয়, সেটাকে অ্যাটলিস্ট ঠিক করতে হবে। হ্যাঁ, ম্যাগির মতো ছবি বানালে একটা সময় পরে ম্যাগি যেমন মনোটোনাস লাগে খেতে, ছবিও মনোটোনাসই লাগছে দেখতে। হ্যাঁ, এবং আমি ওই লজিকেও যাবো না যে সাউথেও তো এই বাজেটের ছবি হয়, না না, সাউথে ওর থেকে বেটার বাজেটের ছবি হয়, সাউথে অনেক বেটার গল্প লেখা হয়। প্রডিউসাররা তো তোমার একটা সিনেমা করার পর সেকেন্ড টাইম প্রডিউস করতে চাইছে না, এটা কিন্তু কলকাতায় হচ্ছে। এই কেন বিক্রি হয় না ঠিকমতো, টাকা পায় না? সবাইকে ইনভলভ করো না, সব স্টেক হোল্ডারদের বলো। আমি কালকে ফেসবুকে লিখেছি যে যে বাংলা ভাষা নিয়ে এত চর্চা হচ্ছে, বাংলা নাকি ভাষা নয়, অনেকে চর্চা হচ্ছে এখন, এটা একটা ডিবেট ওপেন হয়েছে, পলিটিক্যাল ডিবেট, আমি সেটার মধ্যে ঢুকছি না। বাট তুমি আমাকে একটা জিনিস বলো, ধরো টপ লাইন ওটিটিস কারা আছে, নেটফ্লিক্স, অ্যামাজন ইত্যাদি রয়েছে, তারা বাংলা ছবি নেয় না? তো কেন নেয় না? রেয়ার নেয় তো, তাদের তো নেওয়া উচিত। বাংলা তো সেকেন্ড হাইয়েস্ট স্পোকেন ল্যাঙ্গুয়েজ। লন্ডনে একটা স্টেশন আছে হোয়াইট চ্যাপেল বলে, যেটা বাংলায় লেখা আছে। বিদেশে ইউএসএ তে প্রেসিডেন্সিয়াল ইলেকশনে আমরা দেখেছি বাংলায় ক্যান্ডিডেটের নাম লেখা আছে, তার মানে বাংলা, প্রচুর লোক বাংলা বলে, তার মানে বাংলা ছবি, আমি নিজে জানি, আমি নিজে বলতে পারি, এবং আমাকে সাথে যারা দেখবে তারাও সহমত হবে যে প্রচুর লোক বাংলা ছবি দেখতে চায়, তারা জানে না কোথায় দেখবে। বিদেশে আমার বন্ধু বান্ধবরা বিদেশে থাকে, তারা আমার জিজ্ঞেস করছে এই ছবিটা কোথায় আছে, এটা কি অ্যামাজন নেটফ্লিক্সে দেখতে পাবো? আমি বলি না, ক্রস প্ল্যাটফর্ম যদি থাকে, মানে অ্যামাজনে যদি হইচইয়ের কন্টেন্ট দেখা যায় বা অন্যান্য বাংলা প্ল্যাটফর্মে আট দ্য টাইমস, তাহলে দেখতে পাবে বা দেখতে পাবে না। তাহলে সেটা কি তোমাকে সেটাতেও কোয়েশ্চেন করতে হবে ভাই, যে তুমি কেন বাংলা ছবি নেবে না? ভালো বাংলা ছবি তোমাকে দেখতে দিতে হবে, তোমাকে দাম দিতে হবে ভালো, তবে তো প্রডিউসার যে ইনভেস্টার সে তো আসবে। তুমি ছবি হিন্দিতে ডাব করছে, কারণ হিন্দিতে ডাব করলে মনে হয় যে তারা সবাই দেখবে, বাট হিন্দিতে ডাব করে কি হবে? হিন্দিতে তো বেটার ছবিই দেখে নেবে লোকে, অন্য কন্টেন্ট দেখে নেবে। তোমাকে সবাইকে স্টেক হোল্ডার শুধু একটা ওই পার্টিকুলার 10-12 জনকে নেওয়ার জন্য ছবি হচ্ছে না, এটা স্টেক হোল্ডার নয়। মানে এটা ডেফিনেটলি স্টেক হোল্ডার, বাট এটা পার্টিকুলার রিজন নয়। সবাই স্টেক হোল্ডার, প্রডিউসার স্টেক হোল্ডার, প্ল্যাটফর্ম স্টেক হোল্ডার, চ্যানেলও স্টেক হোল্ডার, যে ইনভেস্টার সেও স্টেক হোল্ডার। তো সবাইকে বলতে হবে যে তোমরা সবাই দায়িত্ব নিতে হবে, দায়িত্ব নিলে তবে এগোবে। আমি ছোট করতে 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 তুমি ডিসাইড করে দিচ্ছ, চ্যানেল ডিসাইড করে দিচ্ছে যে আমাকে এইটা 2 টাকায় বানিয়ে দিতে হবে, প্রডিউসার ভাবছে যে আচ্ছা 2 টাকা বলে তাহলে তো আমাকে 1 টাকার মধ্যে করতে হবে, কারণ আমি তো জানি না কালকে থেকে আর কাজ পাবো কিনা। তো সেই 2 টাকাটা বিকামস 1 টাকাটা, সেই আবার যখন একজনকে ইনভলভ করছে সে ওটাকে 50 পয়সা করে দিচ্ছে। তো তুমি যখন দেখছো অ্যাজ এ অডিয়েন্স, তুমি দেখছো বাবা এটা কি খারাপ দেখতে লাগছে রে, অন্য কিছু দেখি, সঙ্গে সঙ্গে চ্যানেল তোমাকে দিয়ে দিল, আরে ওটা তো বানিয়েছিলাম, কেউ দেখলোই না কন্টেন্টটা, কেউ দেখলোই না, তাহলে কি লাভটা হলো? তো সবাইকে দায়িত্ব নিতে হবে, সবাই ইনভলভড, পুরো A to Z, স্টার্টিং ফ্রম তুমি, আমি, ইউ অ্যাজ আ টেকনিশিয়ান অর সামবডি সিটিং অ্যাট দ্য চ্যানেল, এভরিওয়ান নিডস টু টেক দ্য মানে সবাইকে সবার দায়িত্ব নিতে হবে প্রপারলি, না হলে আমরা ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়া ইত্যাদি আমরা এইসব আলোচনার মধ্যে গিয়ে লাভ নেই। হ্যাঁ, কারণ বিষয়টা কিন্তু শুধু আবারই বলছি যে পার্টিকুলার প্রোডিউসার, তুমি এটাই বলবে যে যারা ধরো নিউ ইনভেস্টর যারা ধরো আসবে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে। এবং আরেকটা জিনিস আমি তোমাকে জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে যারা ধরো ইনভেস্ট করতে চাইছে তারা কিন্তু সঠিক জায়গায় যেতে পারছে না। আমাদের কিন্তু ইন্ডাস্ট্রিতে অনেক লোক আছে যারা সো কল্ড, অনেক আছে যারা টাকা নিয়েও কিন্তু কাজ করছে না। হ্যাঁ, একদম আছে, ইন্ডাস্ট্রির একটা গসিপ, একদম আছে, বাজে ব্যাড ইমপ্রেশন তৈরি হচ্ছে। তো এইবারে ব্যাপারটা হচ্ছে, দেখো প্রতি মুহূর্তে যদি খবরের কাগজে আর ফেসবুকে সাংবাদিকরা লিখতে থাকে যে
আজকে 15টা ছবি রিলিজ করলো বাংলায়, তার মধ্যে 14টা ছবি ফ্লপ। তো তুমি ইনভেস্টার হিসেবে কি তুমি 30 লাখ টাকা, 50 লাখ টাকা, 1 কোটি টাকা যাই করতে চাও আমার কাছে থাকলে তুমি কি ইন্ডাস্ট্রিতে আসবে? তুমি বলবে তার থেকে আমি অন্য জিনিস করি। তো আবারও বলছি, সবার দায়িত্ব আছে। আজকে 2টো ছবি চলছে কলকাতায়, বাংলা 2-3টে চলছে, ইফ আই এম নট রং। পুতুল নাচের রীতিকথা চলছে, ডিয়ার মা চলছে, ঠিক আছে? এবারে আগেন 2টো খুব ভালো ছবি, একটাদের সাথে আমি নিচে যুক্ত, আর একটা আমি দেখেছি, খুবই ভালো ছবি। তো সেই ছবিগুলো তো লোকে দেখছে নাকি? তার কারণ প্রবাবলি লোকের কাছে পৌঁছানো যায়নি। সুমন মুখোপাধ্যায় ছবিটা বানিয়েছে, ফলে যারা অ্যাটলিস্ট সুমন মুখোপাধ্যায়কে চেনে তাদের তো ছবিটা দেখা উচিত। বা যারা বহুরূপী দেখেছে আবির চ্যাটার্জির জন্য, যদি ইফ দ্যাট ইজ কারেক্ট, তাহলে তাদের ছবিটা দেখা উচিত। তাহলে আমাদের যে চ্যানেলটা থ্রু দিয়ে ছবিটা প্রমোশন হয়েছে, বা মানে আমি কোনো এজেন্সির কথা বলছি না, লোকের কাছে পৌঁছানোর জন্য যে মেশিনারিটা দরকার, তাহলে সেটার মধ্যে কোনো খামতি হচ্ছে। লোকে জানতে পারছে না যে ছবিটা দেখতে যাব। বা ধরো আজকে যে আর একটা সাউথের ছবি চলছে, বা হিন্দি ছবি চলছে, ধারাক 2 চলছে, ইত্যাদি চলছে, তাহলে সেই আর্জেন্সিটাও ফিল করছে না লোকে যে আমি 10 টাকা দিয়ে থাকলে আমি পুতুল নাচ দেখবো না আমি ধারাক 2 দেখবো। সাইয়ারা যে মুভিটা যেটা রিলিজ করলো সেটারও তো এখন রংভূমি চলছে। সেম একটা দুর্দান্ত পিআর মেশিনারি কাজ করেছে, একটা বিভৎস প্রোডাকশন হাউস, মানে খুবই বড়, তাদের প্রতি আমার প্রচণ্ড শ্রদ্ধা আছে। তো এই যে পিআর মেশিনারি কথাটা আমি ইউজ করলাম, তাহলে সেটা তো একটা এজেন্সির দায়িত্ব, যারা পিআর করেন ইত্যাদি, তাদের দায়িত্ব টু মেক ইট বেটার। তারা কিভাবে করবে তাদেরকে প্ল্যান করতে হবে, একটু সাটলিও করতে হতে পারে, একটু কি করবে সেটা তারা প্রফেশনাল। তারা আমাকে যদি কেউ আজকে এখান থেকে এটা দেখার পরে যদি কোনো পিআর যারা করেন আমাকে জিজ্ঞেস করেন যে তুমি কি বলতে চাইছো যে অ্যাজ আ কী করা উচিত, তবে সেটা তো আমি বলতে পারবো না। আমার কাজ ছবি বানানো, আমি ছবি বানিয়ে তোমার হাতে দিতে পারি, তোমার কাজ ছবিটাকে মাউন্ট করা সোসাইটির মধ্যে। সেটা তুমি কিভাবে করবে সেটা তোমাকে দায়িত্ব নিতে হবে, তার জন্য ইউ আর বিং পেড। হ্যাঁ, তো সবাইকে নিজের দায়িত্ব প্রপারলি নিতে হবে, এবং ভাবলে চলবে না যে আমি কত টাকা কামাবো, একটু আমরা এইটা ভাবি যে আমরা কটা কাজ করব। আজকে আমার 32-33 বছর বয়স, আমি আগামী 30 বছরে যদি 300টা ছবি করতে পারি সেটা ফ্রুটফুল হবে না আমি একটা ছবি করব, অনেক টাকা দেখবো, তারপরে আবার একটা কোভিড আসবে, সব টাকা শেষ হয়ে যাবে। সেটা তো ঠিক পন্থা নয়। তো সেইটুকু একটু ভাবতে হবে, সেটা অ্যাজ আ সোসাইটিও ভাবতে হবে, অ্যাজ আ ইন্ডাস্ট্রির লোকও ভাবতে হবে। এবং সেটার জন্য যারা 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 ওই যে চ্যানেল প্ল্যাটফর্ম যারা যেখানে বসে আছেন, তাদেরকে মেকারদের ওপর ট্রাস্ট করতে হবে, এবং মেকারদের চ্যানেল প্ল্যাটফর্ম এদের ওপর ট্রাস্ট করতে হবে, ভাইসি ভার্সা প্রসেস। এবং তোমার ওই কথাটা ফিরে আসি যে তুমি বলে ঠিক জায়গায় যেতে পারছে না। এবারে তুমি কারোর ওপর অ্যাজ আ ইনভেস্টার কেন ট্রাস্ট করবে? তার নয় কাজ দেখে ট্রাস্ট করবে, নয় অ্যাজ আ হিউম্যান বিং সে কতটা জেনুইন তাই জন্য ট্রাস্ট করবে। সেকেন্ডটা বোঝাটা শক্ত, তাই প্রথমটার ওপরে মানুষ ডিপেন্ড করতে চায়। তো লোকে যদি মনে করে যে আমার কাছে 30 লাখ বা 50 লাখ বা 1 কোটি টাকা আছে, আমি অত টাকার নেশা করব বা অত টাকা খারাপভাবে ইউটিলাইজ করব, সেটা তো তার চয়েস। হ্যাঁ, আমি নিশ্চয়ই লোকে সবাই সোশ্যাল মিডিয়া করে, খবরের কাগজ পড়ে, সবাই নিশ্চয়ই জানে যে এক্স ছবি বানায় বা এক্স প্রডিউসার বা এক্সিকিউটিভ প্রডিউসার। ওয়াইও হয়তো করে, বাট ওয়াইয়ের সেরকম কাজ তো জানি না, দেখা যাচ্ছে না। তাহলে কি আমি তার সেখানে ইনভেস্ট করব? সেই ডিসিশনটা ইনভেস্টারের। আমি কেউ বাচ্চা ছেলে মেয়ে নয়, সবাই নিজের মতো বুদ্ধি অ্যাপ্লাই করতে পারে। তো আমার মনে হয় সেই ডিবেটটা আমি কিছু বলতে পারবো না। একটা ওপেন মার্কেট, সবাই সবাইকে ইনভেস্ট করতে পারে। তবে আমার মনে হয় একটু, যেহেতু সবই এখন এত অনলাইনে অ্যাভেলেবেল ডেটা, তো আমার মনে হয় একটুখানি গো থ্রু করে নেওয়া উচিত। হ্যাঁ, মানে এবং প্রডিউসার, তুমি যদি ইনভেস্টার হয়ে কোনো প্রডিউসারকে টাকা দাও, তাহলে তোমাকে মেক শিওর যে তোমার টাকা ফেরত আসে, এবং তুমিও অ্যাজ এ ইনভেস্টার এটা গ্যারান্টি বা মেক শিওর করো যে তুমি যদি ধরো 50 লাখ টাকা তুমি ইনভেস্ট করে তুমি 55 লাখ টাকা বা তুমি একটা সার্টেন টাকা ফেরত পেলে, তাহলে তুমি সেটা ইন্ডাস্ট্রিতেই ইনভেস্ট করবে। তুমি 50 লাখ টাকা ফেরত পেয়ে তুমি বললে আমি আর করবো না, আমার আর মনে হচ্ছে না, সেফ না, তাহলে আমি বলবো যে তুমি করো না। ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসে তুমি টাকা কামানোর কথা ভেবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসো না। ফিল্ম ইন্ডাস্ট্রিতে এলে তুমি ভাবো যে কটা ফিল্ম বানাবে, তাহলে তুমি ডেফিনেটলি রিটার্ন পাবে ইন দ্য লং রানে। আজকে আমি বলছি অভিরূপ যে মৃগয়া বানিয়েছে, সুপার ডুপার হিট ছবি। হ্যাঁ, অসাধারণ বানিয়েছে ছবিটা। অভিরূপ কত বছর ধরে
কত ছবি বানিয়েছে, অনেক প্রডিউসারের সাথে বানিয়েছে। আমি অভিরূপকে ব্যক্তিগতভাবে খুব চিনি না, বাট আমি ওর চেষ্টাটা তো দেখছি, আমি তোর জার্নিটাকে দেখছি। কোভিডের আগে থেকে ও চেষ্টা করছে, সিরিজ বানিয়েছে, অনেক কন্টেন্ট বানিয়েছে এবং সিনেম্যাটিক্যালি বানিয়েছে, কোথাও কম্প্রোমাইজ করেনি। আর যা হয়তো কম্প্রোমাইজ করলে আমি বুঝতে পারছি না, প্রত্যেকটা ছবি দেখে বোঝা যাচ্ছে এটা ফিল্ম মেকারের কাজ, কোনো অ্যামেচার জব নয়। তো তার ওপর যারা ট্রাস্ট রেখেছে আজকে রিটার্ন পাচ্ছে, যারা শিবুদা নন্দিতাদির ওপর ট্রাস্ট রেখেছে আজকে তারা ডেফিনেটলি রিটার্ন পাচ্ছে। এটা তো ওপেন, সব থেকে বড় এক্সাম্পল আমাদের ইন্ডাস্ট্রি, শিবুদা নন্দিতাদি, যারা যারা তাদের সাথে ছিলেন, স্ট্যান্ড করেছেন, বা আজকে অভিজিৎ সেন, বা ফর দ্যাট ম্যাটার টনি দা, যারা সাকসেসফুল ফিল্ম মেকার, সৃজিৎ দা, আমি নাম করেই বলছি কারণ এরা তো সবাই সাকসেসফুল, এদের ওপর যারা ট্রাস্ট করেছে তারা তো রিটার্ন পেয়েছে বলেই ট্রাস্ট করেছে এবং বারবার লোকে ট্রাস্ট করছে। এমন তো নয় যে এরা রোজ গিয়ে লোককে, কিন্তু নাম একটা হয়ে গেছে বলে এদের প্রতি ভরসাটা রয়েছে। নাম হয়েছে তো ছবি বানানোর জন্য, কিন্তু ধরো নতুন যারা কাজ করছে বা কাজ করছে না, নতুন যারা ধরো কাজ করবে ভাবছে, তাদের প্রতি দেখো ট্রাস্ট করছে না। ট্রাস্ট, তাকে ভালো গল্প বলতে হবে এবং অ্যাজ আ ফিল্ম মেকার তোমার প্ল্যানটা সলিড হতে হবে, আমাকে পিআর স্ট্রং রাখতে হবে, পিআর স্ট্রং রাখতে হবে। দেখো পিআর বানাতে গেলে পিআর স্ট্রং রাখতে হবে। দেখো নট অনলি ফিল্ম ইন্ডাস্ট্রি, সব ইন্ডাস্ট্রিতেই পিআর স্ট্রং রাখতে হবে। যে মানে কর্পোরেটেও যে বড় চাকরি করে সেও কানেক্টেড থাকতে চায়, সো দ্যাট বেটার অপরচুনিটি পায়। আমি মনে করি যে পিআর স্ট্রং রাখাটা কোনো খারাপ জিনিস নয়, আমি মনে করি এটা ইম্পর্টেন্ট। জীবনে বেঁচে থাকার জন্য আমার রক্ত লাগলেও পিআর স্ট্রং থাকলে সেটা পাওয়া যায়, বা ফেসবুক ইত্যাদিতে দিলে পাওয়া যায়। বাট নিশ্চয়ই তোমার যদি ধরো তুমি 10টা ভালো লোক, 10টা ডাক্তারকে চেনো, আমার থেকে বেশি তুমি 10টা ডাক্তারকে চেনো, 10জন ডাক্তারকে চেনো যারা অ্যারেঞ্জ করতে পারে, আমার মনে হয় সেটা পিআর স্ট্রংই বলে। তুমি যদি 10জন ভালো ফিল্ম মেকারকে চেনো, যারা যদি তোমাকে 10টা ভালো ফিল্মের সাজেশান দেয় বা 10টা কাজের অপশান দেয়, তো তোমার পিআর স্ট্রং বলেই তুমি পাবে। সেটা একটা পার্ট অফ দ্য জব আমার মনে হয়। এবং কামিং ব্যাক টু দ্য পয়েন্ট যেটা তুমি বললে যে কি করে নতুন ফিল্ম মেকাররা পাবে, নতুন ফিল্ম মেকারদের এক তো আমার মনে হয় ফিল্ম মেকিংয়ের একটা বেসিক প্রায়ার, মানে একটা বেসিক রিল থাকা উচিত। একটা শর্ট ফিল্ম বা একটা শর্ট সিরিজ, এখন এত ইকুইপমেন্ট আছে এবং সেটা এত ইজি অ্যাভেলেবেল, মানে অ্যান্ড্রয়েড ফোনেও ছবি বানিয়ে নেওয়া যায়। হ্যাঁ, কালকে আমার একটা বন্ধু আছে, ওর নাম করেই বলছি কারণ এই নামটা করা উচিত, আমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সময় থেকে বন্ধু সন্তু বলে, ওর ভালো নাম মানে বিশ্বনাথ, বা সন্তু বলেই পরিচিত। সন্তু রাজদাকে অ্যাসিস্ট করতো। সন্তুর কালকে একটা শর্ট ফিল্ম বহুদিন ধরে বানাচ্ছে, ভালো শর্ট ফিল্ম, কালকে রিলায়েন্স এন্টারটেনমেন্টের চ্যানেল থেকে একটা শর্ট ফিল্ম আপলোড হচ্ছে। তো দিস ইজ আ সাকসেস, এটা আমারই মনে হয় নিজের সাকসেস। যে তো যখন এবার সন্তু বানাতে বানাতে ও যখন একজন প্রডিউসারের কাছে প্রেজেন্ট করবে একটা গল্প, এক তো তার গল্প ভালো হতে হবে, দুই যদি তার বেটার প্ল্যান বা কোনো প্ল্যান বোঝাতে পারে কোনো প্রডিউসারকে, সেটা খুবই ভালো। থার্ড, ও যখন ওর এই ছবিগুলো দেখাবে, তো যে কোনো প্রডিউসার যে অ্যাকচুয়ালি ছবি করতে চায়, ইন্টেনশনটা সিনেমা করার, সে তো ইন্টারেস্টেড হবেই ওতে। তো ওই বেসিক রিলটা আমার মনে হয় ইম্পর্টেন্ট। হ্যাঁ, আই এম শিওর এখানে ইন্ডাস্ট্রিতে অনেকেই আছেন যারা খুব ভালো গল্প বলতে পারেন এবং এটা একটা স্কিল একজন অ্যাজ আ ডিরেক্টর, গল্প বলা টু সামওয়ান, ন্যারেট করা টু সামওয়ান। তো আমার মনে হয় সেটাও যারা পারবে তাদেরকেও লোকে, যদি তারা ইনভেস্টারকে অ্যাপ্রোচ করে, আমার মনে হয় তারাও পারবে। তো ইট ইজ নট আ রকেট সায়েন্স, এটা করা উচিত। এবং যারা ছবিতে ইনভেস্ট করেছেন বা এখনও করছেন বা কালকে সকালেও করবেন, আমার মনে হয় তারা ছবিতে ইনভেস্ট করতে চান। যারা হয়তো লাস্ট 10-12 বছর অ্যাভারেজে কলকাতা ইন্ডাস্ট্রির সাথে রয়েছেন অ্যাজ অ্যান ইনভেস্টার, আমার মনে হয় তাদের ছবিতে ইনভেস্ট করার তাদের ইন্টেনশন আছে। এবারে কেউ এলো, ছবি চললো না, সে ছবি চালাতে পারলো না, সে নিজের নাম অ্যাজ আ প্রডিউসার দিল, কিন্তু সে সবাইকে দোষ দিল যে ছবিটা তো আমি চালাতেই পারলাম না, ফর এক্স, ফর ওয়াই, ফর জেড, তাহলে আমার মনে হয় সেটা একটা রং অ্যাকুইজিশন হয়ে যাবে। তো তুমি তো কাজল, মানে বলিউডের সুপারস্টার এরা সব, তারপর কার্তিক আরিয়ান, তারপর ইয়ামি গৌতম, এদের সাথে কাজ করেছো, সুশান্ত সিং রাজপুতের সাথে কাজ করেছো। তো তাদের সাথে কাজ করাও একটা যে এক্সপিরিয়েন্স, একটু যদি আমাদেরকে বলো। ইয়ামি গৌতম খুবই ওয়েল বিহেভড একজন মানুষ, খুবই, সেটা বলতে কোনো দ্বিধা নেই। পরেশজির সাথে স্টোরি টেলার করেছে আগেন, খুবই ওয়েল বিহেভড এবং একজন স্কিল্ড অ্যাক্টার বা একজন বড় অ্যাক্টার বলি আমরা, যেটা খুব বড় অ্যাক্টার, তার সাথে যে শান্তিতে কাজ করা যায় তার একটা বড় এক্সাম্পল মিস্টার পরেশ রাওয়াল। তারপরে বুম্বাদার সাথে বিজ্ঞাপন করেছি আগেন, সুপার প্রফেশনাল, কোনো কিছু বলার নেই। হ্যাঁ, বুম্বাদাকে নিয়ে অ্যাকচুয়ালি বলার দৃষ্টতা কারোর আমার তো নেই এবং
যারা বলেন নানান রকম, কেন বলেন জানি না। দেবের সাথে একটা বিজ্ঞাপন করেছি, সুপার প্রফেশনাল। আমরা করেছিলাম হ্যাঁ একসাথে হ্যাঁ, স্প্রাইটের। স্প্রাইটের। তারপরে আরও অনেকের সাথেই কাজ করেছি, কাজলের যাদের সাথে সাথে কাজ ভালো লাগেনি করেছো? তাদের নাম আমি বলছি না। যে ছবিগুলো আমি বাদ দিচ্ছি তার মানে সেগুলো আমার খুব একটা ভালো এক্সপিরিয়েন্স নয়। কাজলের সাথে কাজ করেছো? কাজলের ম্যামের সাথে কাজ করেছি আগে, ছবিটাও করেছি, পরবর্তীকালে প্রমোশনাল শ্যুটও করেছি। খুবই প্রফেশনাল একজন মানুষ, অন টাইম, এভরিথিং ভেরি মানে উনি পছন্দ করেন, খুব অর্গানাইজড বিষয়ে আসলে সবাই পছন্দ করেন অ্যাকচুয়ালি, যাদেরকে আমি ন্যাশনাল স্টার দেখেছি। তার আগে কার্তিক আরিয়ানের সাথে বুলবুলাইয়া 3 করেছি। কার্তিক, আমার মনে হয়েছে যে শিডিউলটা কলকাতায় শ্যুট হয়েছিল তাতে 11টা না 12টা শিফটিং ছিল দুদিনে। তো একজন স্টার লাইক কার্তিক আরিয়ানকে নিয়ে সেই শিফটিংটা করা, সেটা নাম্বার 1 যদি স্টার ফ্লেক্সিবল হয় তখনই সম্ভব হয়, ভেরি স্পন্টেনিয়াস ফ্লেক্সিবল হলে সম্ভব হয়। 2 হচ্ছে প্রোডাকশন হাউস থাকে, প্রডিউসার কতটা স্ট্রং এবং তার কতটা গুড র্যাপো উইথ দ্য স্টার থাকে সেটার উপরও ডিপেন্ড করে, এবং সেটার জন্য এটা পসিবল হয়েছে। অ্যাগেন আমাদের যে টিমটা কাজ করেছে প্রোডাকশনে কলকাতাতে, অভিষেক দা এবং অর্ক দা, সপ্তর্ষি, তাদের নাম বলতে হবে কারণ তারা ভেরি, মানে কি বলবো, ট্রিমেন্ডাসলি স্কিলড এবং ট্রিমেন্ডাসলি এফিশিয়েন্ট বলেই পসিবল হয়েছে। এবং এখনও অবধি আমি যত বড় বড় কাজ লাইন প্রোডাকশন করেছি তা সেগুলো আমার মনে হয় যে এরা ছাড়া কোনো দিন সম্ভব হতো না, কারণ এরা বিনা ভেরি ভেরি ইন্টিগ্রাল পার্ট অফ এভরিথিং। হ্যাঁ, এবং আন্তরিকভাবে করা হয়েছে তাই কাজগুলো হয়েছে। কলকাতায় আরও অনেকে কাজ করেন, তাদের সবাই খুবই সিনিয়র, সবাই ভালো, বাট আমাদের এই যারা আমাদের কোম্পানিতে যারা রয়েছে, যে টিমটা, সপ্তর্ষি, নেহা, এরা, অর্কদা, যারা প্রোডাকশন করেন ফ্রম দ্য ইউনিয়ন, হ্যাঁ, এবং যারা নন ইউনিয়নেও যারা প্রোডাকশন করেন, বাচ্চুদা বলে একজন আছেন, এরা সবাই এফিশিয়েন্ট বলে সম্ভব হয়েছে ওয়েন্ড্রিলে। এবং এটা আমি আজকে যদি না বলি তাহলে এটা কোনোদিন পাবলিক প্ল্যাটফর্মে চট করে প্রোডাকশন টিমের কথা কেউ বলে না, বাট এরা এতটাই ভালো বলে, এবং কলকাতায় যেরকম লোক পাওয়া যায় সেটা বম্বে বা ন্যাশনাল প্রোডাকশন হাউসগুলো বারবার স্বীকার করে যায়, এবং এরা ছিল বলে এগুলো সম্ভব হয়েছে। হ্যাঁ, মানে ধরো বাচ্চুদা যদি ল অ্যান্ড অর্ডার ইত্যাদিগুলো না টেক কেয়ার করতো তাহলে কি আমি হাওড়া ব্রিজে বা কোনো শুটিং করতে পারতাম না। যদি অর্কদা পুরো প্রোডাকশানটা, মানে এন্টায়ার নিটিগ্রিটিস, গাড়ি ইত্যাদি, ভ্যানিটি সবগুলো ঠিক করে কল টাইম অর্গানাইজ করা, বা আমাদের ইউনিয়নে যারা কাজ করে, রনি, সোমনাথ, আর একজন বাচ্চুদা আছে যারা আমাদের ফেডারেশনের প্রোডাকশন ম্যানেজার, তারা যদি এতটা এফিশিয়েন্ট না হতো তাহলে কোনো দিন, বা আমি বলছি শুধু এরা নয়, যারাও ইউনিয়ন বা নন ইউনিয়ন প্রোডাকশন করে কলকাতায়, তারা কিন্তু অনেক তাদের মানে তারা অনেক এফিশিয়েন্ট, বরং তারা অনেক কম এক্সপোজড টু দ্য সোসাইটি, টু দ্য ফিল্ম ইন্ডাস্ট্রি, বা বাইরের থেকে যারা জানে তারা জানে, তাদের কথা বলা উচিত একবার। সেই জন্য আমি বলছি সবার কথা, এবং আমি ইমেন্সলি গ্রেটফুল টু অল অফ আস মানে দ্য এন্টায়ার ফ্যামিলি। তো এটাই, এবং আমার স্টারদের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স খুব ভালো। পঙ্কজ ত্রিপাঠীর সাথে কাজ করেছি কারাক সিংয়ে, তারপরে ওই ক্লিন আপ গ্রুপ, যেটা রোহন দা ডিরেক্টর ছিল, আমাদের কলকাতার ছেলে রোহন দা। হ্যাঁ, রোহন সাথে আমি কাজ করেছি। ওকে, রোহন দা ডিরেক্টর ছিল ওখানে, যিশুদা, অপুদা, তুহিনা স্টার ছিল। তো সবাই খুবই ভালো, সবাই প্রফেশনাল বলে কাজ হয়। ওদের রবি কিষানও ছিলেন একটা দিন, বিশাল জেঠুয়া ছিল যার ছবি কানে গেছে, এবার মারদানিতে যে ভিলেনের পাঠ করছে। তো মোটামুটি অনেকের সাথেই কাজ করা হয়েছে। তো আমি বলবো যে ভালো, বাট আমি একজনের যে কথা জাস্ট লাস্ট এটাই বলবো স্টারদের বিষয়ে, আর কারোর কথা বলবো না। বেস্ট যদি তুমি বলো কার সাথে বেস্ট লেগেছে কাজ করে, দ্যাট ইজ কোয়েল মল্লিক। আমি অত প্রফেশনাল মানুষ, এবং অত ওয়েল বিহেভড অ্যাক্টর অন সেট খুব কম দেখেছি। অ্যাজ এ প্রোডিউসার আমরা জানি যে সবাই যখন কাজ করি টাকা অন টাইম পাই না, পেতে পেতে অনেকটাই লেট হয় আর কি। তো তোমার মতে কি বলা উচিত যে টাকাটা আসতে এত লেট কেন করে? টাকাটা কেন আমরা, দেখো ব্যাপারটা হচ্ছে যে, হ্যাঁ ব্যাপারটা হচ্ছে যে, রাইট, অ্যাবসলিউটলি। ব্যাপারটা হচ্ছে যে এইটা একটা না কলকাতাতে একটা বড় ফ্যালাসি আমি বলবো। লাইন প্রোডাকশন যারা করেন কলকাতায়, অনেকেরই আমি ফেসবুক পোস্ট ইত্যাদি দেখেছি যে তারা ক্লায়েন্টের থেকে টাকা আসে না, মানে যে প্রোডাকশন হাউসটা যাকে দিয়ে লাইন প্রোডাকশনটা করাচ্ছে তারা টাইমলি টাকা পেমেন্ট করছেন না।
তো যার জন্য ফেডারেশন আছে, ফেডারেশন তার দায়িত্ব পালন করেন। তারপরেও অনেকের টাকা বাকি থাকে এবং সেটা বেশিরভাগই না মানুষ প্রমিসের ওপরে চলে, যে আরে দে দেগা তুমকো মিল জায়গা, এর ওপরে চলে। অনেক ক্ষেত্রেই 3 মাস 4 মাস, হয়তো ফেডারেশনের যারা টেকনিশিয়ান তাদের পেমেন্ট হয়েও যায়, আমাদের যারা নন ইউনিয়ন বা নন ফেডারেশন যারা কাজ করে তাদের পেমেন্টটা করে না, তারা জেনেই করে না যে এরা কিছু করতে পারবে না, কাউকে বলতে পারবে না। না, আমরা তো জানি সব ফেডারেশন নিয়েই কাজ হয়। না না না, ফেডারেশন নিয়ে কাজ হয়, সেটাই তো বলছি। ফেডারেশনের ধরো একটা শুটিংয়ে 30 জন বা 50 জন টেকনিশিয়ানস আছে যাদের ফেডারেশনের কার্ড আছে, তাদের পেমেন্টটা সবাই অন টাইমেই করে, কারণ জানে যে এটা যদি কমপ্লেন হয় শুটিং বন্ধ করার মতো স্ট্রং ইউনিয়ন হচ্ছে কলকাতার ফিল্ম, কলকাতা ফেডারেশন। হ্যাঁ, তো কিন্তু যারা ধরো অনেকেই হয় কস্টিউম অ্যাসিস্ট্যান্টের কাজ করে, যে গিল্ড কার্ড যাদের নেই বা যাদের অ্যাকচুয়ালি গিল্ডে সেরকম কোনো স্পেসও নেই যাদের কার্ড দেওয়ার মতো, হ্যাঁ, তাদের টাকা পয়সা অনেক সময় বাকি থেকে যায়, বা অনেক সময় লাইন প্রডিউসারের ফিস বাকি থেকে যায়, হয়তো অনেক 6 মাস পরে এলো বা এলোই অনেক সময়, এরকম বহু বহু ক্ষেত্রে হয়েছে। এমন না যে আমাদের সব কিছু খুবই ভেরি না, এটা একটা আলাদা সাইডও আছে, সব কিছু খুব সুন্দর নয়। তোমাদের মানে তুমি যদি বলো টেকনিশিয়ানদের টাকা বাকি থাকে, প্রডিউসার লাইন প্রডিউসারদের ফিস বাকি থাকে। বিজ্ঞাপনে যখন একটা প্রোডাকশন হাউস ব্র্যান্ডের থেকে টাকা পায়, হয়তো পুজোতে বিজ্ঞাপন করেছে, 6 মাস পরে কি টাকা পাচ্ছে, কিন্তু তাকে তো আপফ্রন্ট সবাইকে টাকাটা পেমেন্ট করতে হচ্ছে। হ্যাঁ, তো সেই অর্থে ক্যাপিটাল ফ্লোটা না এত খারাপ, এবং পোস্ট কোভিড অল ওভার দ্য ইন্ডিয়া, অল ওভার দ্য ওয়ার্ল্ড এত খারাপ হয়ে গেছে যে সেই জন্য আমি বলবো যে আমি পোস্ট কোভিড কাজ করেছি বেশি, তাই বলছি। তার আগের কথাটা আমি অস্বীকার করছি না, সেটা অবশ্যই আছে। তার আগে অনেক মানুষ টাকা পাননি, অনেকে ইন্টেনশনালি টাকা দেননি, তাদের ইন্টেনশন খারাপ। যারা প্রডিউসাররা কলকাতায় টাকা দেননি, তাও এখন দেখছি অনেক ছবি করছে, বড় প্রমোশন হচ্ছে। হ্যাঁ, তো সবাই জানে তারা কারা, বাট সেটা ইন্টেনশনটাই খারাপ। হ্যাঁ, আচ্ছা, আর একটা হচ্ছে তোমার প্রডিউসাররা, যারা বম্বের প্রডিউসার, তারা কলকাতায় কাজ করতে এলে বলে যে কলকাতার লোকেরা ঠিকমতো কাজ করতে জানে না। কারণ আমি নিজে এটা ভুক্তভোগী, আমি নিজেও কাজ করেছি। তো ওরা ওদের টিম ছাড়া কাজ করতে চায় না, খুব বলে যে হ্যাঁ ঠিক আছে ওই ফেডারেশনকে নিয়ে কাজ করি, কিন্তু মেন ওদের কোর টিমই কাজ করে। এইটা কেন হবে? এইটা না একদম একটা বাজে একটা পার্সপেক্টিভ। এক তো বম্বের লোকেরা অনেক কাজ করে, অনেক স্কিল্ড, ঠিক আছে। আমি সবাইকে বলি যারা আমার বম্বে কাউন্টার পার্ট, যে কলকাতার টেকনিশিয়ানস অ্যান্ড কলকাতার এইচওডিস আর ইকুয়ালি স্কিল্ড, এবং তার উদাহরণ আছে, বড় বড় উদাহরণ আছে, কাহানি, হ্যাঁ, তারপরে 3, এখানে কিন্তু কলকাতার এইচওডিরাই কাজ করেছেন। হ্যাঁ, ধরো আমাদের কৌশিক দা কোথাও প্রোডাকশন ডিজাইনার ছিলেন, বা কোথাও আশিস দা প্রোডাকশন আর্ট ডিরেক্টর ছিলেন, বা অভিক দা শ্যুট করেছেন, গৈরিক শ্যুট করেছে। তো এই পার্সপেক্টিভটা কোনো মানে নেই। হ্যাঁ, কেউ কেউ নিশ্চয়ই বম্বেতেও নিশ্চয়ই আছে, সাউথেও আছে, যারা কেউ আছে যে হয়তো কাজ ভালো করে না, কিন্তু এখানে আমি বলবো 99% লোক কাজ জানে এবং কাজ করে। ফলে এই যে কথাটা তুমি বলছো, এটা আমি একদম রিডিকিউল করে দিচ্ছি, মানে এটা রিডিকিউল করে দিচ্ছি, মানে তোমার সাথে সহমত, যে তারা এটা তাদের একটা বাজে থট প্রসেস। যেমন আমাদের থট প্রসেস আছে যে মানে হয় না, কিছু রেস্টুরেন্টে গেলে মনে হয় অমুকের বিরিয়ানিটা ভালো না, কাবাবটা ভালো, এটা হচ্ছে এদের তাই। এবং আর একটা জিনিস কি বলতো, প্রডিউসাররা তোমার কলকাতায় এসে কাজ করতে চায় না, খুব কম বলে যে না করবো না, না একদমই এই একটা মিথ কিন্তু রয়েছে। এক তো কলকাতা অনেক সস্তা, ঠিক আছে, কলকাতা সস্তা, মানে দেখো কলকাতার যে ফেয়ার ওয়েজেস স্ট্রাকচারটা আছে ইউনিয়নে, সেটা খুব ফেয়ার ওয়েজেস। হ্যাঁ, আমি পলিটিক্যাল সায়েন্সের ছাত্র, এবং আমার কলেজের অনেক সিনিয়রের সাথে আমার আলোচনা হয়েছে, একাডেমিক আলোচনা হয়েছে, তারা কিন্তু সবাই বলে এটা খুব ফেয়ার ওয়েজেস। তো আমি মনে করি সেটাই হওয়া উচিত। কেউ 200 টাকার জন্য 18 ঘন্টা কাজ করবে বা 12 ঘন্টা কাজ করবে, এটা তো ইনহিউম্যান। হ্যাঁ, ফলে ওয়েজেস স্ট্রাকচারটা খুবই ফেয়ার। কলকাতায় ইকুইপমেন্ট খুব সস্তায়, আমাদের যে প্রোডাক্ট মানে ইকুইপমেন্ট এখনো পর্যন্ত 100 টাকা 50 টাকার মধ্যে তুমি কিন্তু খেয়ে থাকতে পারবে। হ্যাঁ, কলকাতায় যারা খাবার দেন ইন্ডাস্ট্রিতে, তারা অনেকে, আমি ভালো খাবার যারা দেয় তাদের কথাই বলছি, তাদের খাবারের দাম কিন্তু অনেক সস্তা। ঠিক। গাড়ি ভাড়া, আমি বম্বেতে অনেক প্রোডাকশন করেছি, আমি দেখেছি অনেকই ডিফারেন্স। হ্যাঁ, যেটা বলে যে কলকাতায় এই লোক নিতে হয়, সেই লোক নিতে হয়, সব জায়গার নিয়ম আছে, সেই নিয়ম মেনেই তোমাকে গ্রাউন্ড রুল মেনেই কাজ করতে হবে। আমি যদি কানাডায় শুটিং করতে যাই বা জাপানে শুটিং করতে যাই, আমাকে কিন্তু ওখান থেকে লোকাল ট্যালেন্ট হায়ার করতে হবে, এটা খুব বেসিক, এটার মধ্যে কোনো দোষ নেই। এবং কোনো জায়গায় তুমি যদি কাজ করতে যাও,
সেই সরকার এক্সপেক্ট করবে যে তুমি লোকাল ট্যালেন্টকে ইনভলভ করবে, তাহলেই তো মানুষের এমপ্লয়মেন্ট হবে, বিজনেস, ব্যবসা হবে, হোটেলের ব্যবসা হবে, গাড়ির ব্যবসা হবে, নাহলে কেন? Definitely. কেউ তো চ্যারিটি করার জন্য বসে নেই। ঠিক। ধরো তোমাকে আজ কলকাতায় একটা লোকেশনে কত টাকা খরচা হয়, আর তুমি বম্বেতে একটা লোকেশন করে দেখাও তো, ঠিক। 500 টাইমস বেশি আমাদের থেকে। ফলে আমি যখন ওভারঅল কোনো বাজেট নিয়ে কথা বলেছি, যারা সিনসিয়ার প্রডিউসার, যারা জানেন এবং যারা যারা অ্যাকচুয়ালি জানেন, মানে কাজ জানেন কথাটা আমি অ্যাভয়েড করে গেলাম, বা যারা অ্যাকচুয়ালি রিয়ালিটি জানেন, তারা সবাই স্বীকার করে যে কলকাতায় যত সস্তায় কাজ হয়, বা সস্তায় কাজ হয় মানে আমি বলছি না কম টাকা দিয়ে কাজ হয়, কলকাতার রেট অনুযায়ী যে রেটে টোটাল কাজ করা যায় সেটা পৃথিবীতে কোথাও করা যায় না। এটা আমি আবারও এটা একটা ওপেন চ্যালেঞ্জ টাইপেরই বললাম, এটা কোথাও সম্ভব না। তাহলে প্রান্তিকের সাথে আজকে আড্ডা দিয়ে বেশ ভালোই লাগলো। প্রান্তিক, টকবুক ঐন্দ্রিলা সম্বন্ধে যদি কিছু বলো অডিয়েন্স। ঐন্দ্রিলা আমার অনেক পুরনো বন্ধু, ঐন্দ্রিলার সাথে প্রায় আজ 5-6 বছরের ওপর বন্ধুত্ব, আমরা অনেক কাজ করেছি একসাথে এবং ভবিষ্যতেও করবো। ঐন্দ্রিলা একটা নতুন ভেঞ্চার, আমি চাইবো সবাই সাপোর্ট করুক। আমি জাস্ট একটা জিনিস অ্যাড করে দিচ্ছি, যেটা মানে অ্যাড করে দিচ্ছি মানে এটা না আমার বলা উচিত ছিল আগেই, সেটা হচ্ছে যে আমার এই পুরো জার্নিটাতে আমি যে 2জনের বা 3জনের কথা না বললে নয়, বা 4জনের, তাদের না আমি যে ছোট্ট করে বলে দিচ্ছি। 1 নাম্বার হচ্ছে আমার মা বাবা দুজনেই, মা স্পেশালি, তার কারণ আমার এক্সপোজার টু ফিল্ম, মিউজিক এগুলো মা আর দাদার হাত ধরে, না হলে এটা হতো না কোনো দিন। বই পড়া দাদা শিখিয়েছে, মা বাবা অফকোর্স এনকারেজ করেছে, বা বই কিনে এনে দিয়েছে, তাই পড়তে পেরেছি। তো এদেরকে আমার মেনশন করা উচিত, এবং এরা এখনও স্টিল দেয়ার, যারা আমাকে সাপোর্ট করছে আজকের দিনেও। আমার দাদা খুবই সাপোর্ট করে, ফ্যামিলিকে সাপোর্ট করা ছাড়াও যে সাপোর্ট যেটাকে বলে, আমার মা, দাদা, বাবা সবাই রয়েছে। এর বাদে যারা আমার সাথে এতদিন ধরে আমার অ্যাসোসিয়েট, অভিষেক দা, অর্ক দা, বাচ্চু দা, যাদের কথা বললাম, এরা না পিলার্স অফ মাই লাইফ। তো যদি আজকে আমার একটা পরিমাণ তুমি বলো গ্রেটফুল টু কাজে থাকা উচিত, আমি সবার কাছে গ্রেটফুল। এবং ভবিষ্যতেও আমি যা ভেঞ্চার করব, যদি কখনো মনে করি যে আমি একটা প্রোডাকশন করছি, একা কোথাও করছি, তাও আমি বলবো যে তারা ছিল বলেই আমি ওইখানে ওইটা একা করতে পারছি। দ্যাটস ইট। সেই তো, সবার পেছনে কেউ না কেউ আছে। মা বাবা তো থাকবেই, সাথে স্পেশাল ওয়ান থাকবে, সাথে আমাদের টিম মেম্বার থাকবে, আমাদের কালিগসরা থাকবে। এভাবে পথ চলবে এবং অনেক কিছু পথ এগিয়ে যাবে, তাই তো? একদম একদম। তো আজকে শেষ করছি। প্রান্তিক, আমার অডিয়েন্সকে বলো যে সাবস্ক্রাইব করুন, সবাই দেখুন, এবং ঐন্দ্রিলার এই যে ভেঞ্চার, সেটা আমি চাই আরও বড় হোক এবং অনেক অনেক ফলোয়ার হোক, যাতে 1 বছর পর আমরা একটা পার্টিতে যেতে পারি, সাকসেস পার্টিতে, যেরকম অন্যান্যগুলো আমরা দেখি। এবং আমি আই থিঙ্ক তুমি খুব তাড়াতাড়ি সেটার জায়গায় পৌঁছে যাবে। খুব ভালো বিল্ড হচ্ছে সব কিছু, ভালো ভালো কন্টেন্ট আমি অনেকগুলোই দেখেছি, অভিষেকেরটা দেখেছি স্পেশালি, কারণ ও খুবই ভালো একটা মানুষ। এবং অনেকেরটাই দেবাশিস বাবুরটা দেখে, দেবাশিস বাবু আমার কলেজের সিনিয়র অ্যাকচুয়ালি, তো আমি দেখেছি। তো ভালো হবে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।